সো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং। সো আজকে আমাদের কততম ক্লাস? 12তম ক্লাস। সো 12তম ক্লাসে আমরা বেসিক্যালি অনেক বিষয় কিছু জানলাম। এতদিন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট ক্লাস থেকে যদি আমি একটু রিভিউ করি, যেমন হচ্ছে ই কমার্স সাইট বা সার্ভিসের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। তারপর হচ্ছে আমরা কি করলাম, সেই ওয়েবসাইট নিয়ে আমরা অডিট করলাম। তারপর হচ্ছে একটা জ্যাম্প দিয়ে আমরা হচ্ছে কি করলাম, একটা লোকাল হোস্টের মাধ্যমে একটা ডেমো সাইট তৈরি করলাম, কারণ এখানে অনেক ধরনের কাজ আছে যা যদি আমরা না জানলেই নয়, সেই জন্য আমরা এটা করলাম। এরপরে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট সাইটের জন্য যদি আমরা কোনো একটা ব্লগ সাইট তৈরি করতে চাই, সেই জন্য অ্যাফিলিয়েট সাইটের জন্য আমরা অ্যাফিলিয়েশন করবো অ্যামাজনের সাথে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, নিশ সিলেক্ট করলাম, এরপর কিওয়ার্ড রিসার্চ করলাম। তো কিওয়ার্ড রিসার্চ করার পর এখন এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি আদৌ র্যাঙ্কে যেতে পারবো কিনা এবং এই কিওয়ার্ড নিয়ে আদৌ মানুষ কাজ করতেছে কিনা, তার জন্য আমরা কি করলাম, কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, অন পেজ অ্যানালাইসিস, আর হচ্ছে কি অফ পেজ অ্যানালাইসিস। সো এখন এই যে আমি কিওয়ার্ড গুলো সিলেক্ট করলাম, এখন এই কিওয়ার্ড গুলোকে আমাকে প্লেসমেন্ট করতে হবে না? আমাকে কি করতে হবে, ওয়েবসাইটে প্লেস করতে হবে, এবং সেজন্য প্লেস করতে হলে আমাকে এই কিওয়ার্ড বেস করে আমাকে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। রাইট, কন্টেন্ট আমি যদি লিখি, তারপর হচ্ছে এই কন্টেন্টটা লেখার পরে বেসিক্যালি আপনারা যখন একটা ব্লগ সাইট তৈরি করবেন, ফার্স্ট অফ অল আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তারপর হচ্ছে আমরা কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার 1 মাসের মধ্যেই হচ্ছে আমাকে একটা ডোমেইন পারচেস করে সেখানে এটা প্লেসমেন্ট করতে হবে। তো আমাদের যে ডোমেইন, আমরা লাইভ সাইট যদি করেন, তো লাইভ সাইটের ক্ষেত্রে ডোমেইন পারচেস করার পর তারপর হচ্ছে আমরা এগুলো সব কিছু অন পেজ এসইও যেটাকে বলা হয়, প্রথম হচ্ছে অন সাইটের কাজগুলো করব, পুরো ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। ডেভেলপ করার পর যে হচ্ছে আমরা প্রত্যেকটা কন্টেন্টকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের মধ্যে প্লেসমেন্ট করব, সেটা হচ্ছে আমার অন পেজ এসইও। এবং এরপরে আমাদের ক্লাসটা যাবে যেটা হচ্ছে আমার যখন পুরো ওয়েবসাইটে বিল্ড আপ হয়ে যাবে, যেমন ধরেন আপনার যদি কোনো একটা শোরুম বা কোনো কিছু বিল্ড আপ হয়ে যায়, তখন আমরা প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের ফেসিলিটিস করি। সো এরকম প্রমোশনের জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি অফ পেজ এসইও। ঠিক আছে, কিভাবে হচ্ছে আমি লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে বিল্ড আপ করতে পারি, আমি ক্লাসটায় পুরো রিভিউ দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এই অফ পেজ এসে প্রমোশনের পর এরপর দেখবো যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা বা কোনো পেজে কোনো সমস্যা আছে কিনা, সেটা দেখার জন্য আমরা হচ্ছে যেটাকে বলা হয় ওয়েবসাইট হচ্ছে সরি গুগল সার্চ কনসোল, যেটা হচ্ছে ওয়েবসাইটকে অ্যানালাইসিস করবে। হ্যাঁ, যেটা কোথায় কোনো প্রবলেম আছে, কোনো এরর আছে কিনা বা কোনো হচ্ছে পেনাল্টি খেলো কিনা, সেগুলো হচ্ছে সে ডাটা প্রোভাইড করবে। এরপর আমরা হচ্ছে অ্যানালাইটিক্স এর মাধ্যমে হচ্ছে আমরা একটা ডাটা নিব, যেটাতে কোথা থেকে কে আসতেছে সবকিছু ইনফরমেশন, অল ইনফরমেশন ডাটা আমরা ওখান থেকে পাবো। আমার ওয়েবসাইটে আদৌ কতটুকু প্রোগ্রেস হচ্ছে সেটা আমরা দেখব। এরপরে যে হচ্ছে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল একটা তৈরি করবো, যেটা হচ্ছে আমার বিজনেসকে ডেভেলপ করার জন্য। এটা হচ্ছে আমার এসইও পার্টের মধ্যে পড়ে। আর আমরা যদি বলি মার্কেট প্লেসে আমাদের ক্লাস আছে ফাইবার, আর হচ্ছে আপনার আপওয়ার্ক, আরেকটা হচ্ছে আমাদের নতুন আরেকটা হবে এসইও ক্লার্ক। 3টা আমরা হচ্ছে মার্কেট প্লেসে কাজ শিখবো। এটা হচ্ছে এসইও পার্টের উপর। এসইও পার্ট সবাই বুঝতে পেরেছি? মূল জিনিসটা একটু থিম করে দেখেন যে আমরা যে একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এবার এই স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করতে পারলেই আমরা বিল্ড আপ করতে পারবো বেসিক্যালি। সো ডোমেন পারচেজ করতে কেমন খরচ হবে? ডোমেন পারচেজ করতে 3.5-4 এরকম হবে। ডোমেন শুধু নিতে হয় না, এটা হোস্টিংও নিতে হয় সাথে। ও এই কেমন খরচ হবে? 3.5-4 হবে এরকম। এটা হচ্ছে 1 বছরের জন্য। এক বছর। আরেকটা আপনাদের হয়তো এই আমি একটা সুযোগ আসতে পারে ব্ল্যাক ফ্রাইডেতে, এটা হচ্ছে আপনার এই অক্টোবরে কবে আসতে পারে, এর মধ্যে মনে আসতে পারে ফ্রাইডেতে, তখন হচ্ছে খুব কমের মধ্যে পাবেন। নিয়ে নিয়ে ভালো, তখন আমি একটা নিব আশা করতেছি। জানাই না আমরাও কি আপনি একটু মানে গুগলে গিয়ে না আমার বাসায় টাকা দিয়েছে আচ্ছা, কিন্তু ফ্রাইডেতে আমার অফ ডে, সেটা হলো কথা। আচ্ছা ঠিক আছে। সো হচ্ছে আজকে ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর উপর ক্লাস। তো কন্টেন্টটা কি বেসিক্যালি, কন্টেন্টটা কি বলেন, একজন বলেন। এটা আমাদের যে বিষয়বস্তু একটা বিষয়বস্তু একটু সুন্দর করে, আমি একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতেছি, তাহলে এটা কি হবে? ওই যে ওই বিষয়টা নিয়ে বিশ্লেষণ বর্ণনাগুলো আছে এটা প্রত্যেকটা ভালো দিক খারাপ দিক হতে পারে।
সেই আচ্ছা। ওয়েবসাইটটাতে কাজ করবো ওইটাতে আমাদের মানে বিশ্লেষণ আচ্ছা, আমি যেটা বলি, কন্টেন্টটা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসকে যেভাবে আমি হচ্ছে মানুষের কাছে রিপ্রেজেন্ট করব, সেটা হতে পারে আমার ইমেজের মাধ্যমে, সেটা হতে পারে আমার ভিডিওর মাধ্যমে, সেটা হতে পারে আমার হচ্ছে আর্টিকেলের মাধ্যমে বেসিক্যালি। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমি কি করি, মানুষের কাছে রিপ্রেজেন্ট করি। আমার রিপ্রেজেন্টের যেই মাধ্যমটা, যে রিপ্রেজেন্ট আমি যেটা দিয়ে করব, হ্যাঁ, সেটাই হচ্ছে আমার কন্টেন্ট। তো কন্টেন্ট বেসিক্যালি আমরা বলতে বুঝি, অনেকে কন্টেন্ট বলতে বুঝি যে কোনো একটা আর্টিকেল, মানে হচ্ছে শুধু লেখা, এরকম তো না। আমার হচ্ছে ইমেজও হতে পারে, সেটা ট্রাইফোগ্রাফিও হতে পারে, সেটা কোনো একটা গ্রাফও হতে পারে, সেটা কোনো একটা ভিডিও হতে পারে, সেটা একটা আর্টিকেলও হতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কন্টেন্ট। এখন কন্টেন্টে অনেক ধরনের আছে। আপনার বেসিক্যালি আমরা যদি একটা অ্যাফিলিয়েট সাইট করি, সেক্ষেত্রে আমার এই ধরনের কন্টেন্টগুলো বেসিক্যালি দরকার হয়। যদিও একটা ক্লাসে এনাফ না কখনোই কন্টেন্ট রাইটিং শেখা, একটা ক্লাসে এনাফ না। আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু একটা ক্লাসে আমরা দেখাই। এই জন্যই হচ্ছে আমাদের আলাদা করে কন্টেন্ট রাইটিং এর কোর্স আছে। এখন অনেকে বলতে পারে ChatGPT তে আমরা লিখতে পারি বা এআই টুল দিয়ে লিখতে পারি। তো এআই টুল দিয়ে আপনি যদি একটু সার্চ করে দেখেন, একই ডাটা বারবার প্রোভাইড করতেছে, একই ইনফরমেশন 2-3 বার করে। এখন যদি আপনি একজন ChatGPT তে লিখলেন, এআই টুল দিয়ে লিখলেন, আপনিও লিখলেন, আপনি দেখলেন, তিনজনই সেম হয়ে গেল, তখন কি ডুপ্লিকেট হলো না? এবং তাদের রিডিবিলিটিটাও খুব বেশি ভালো না, রিডিবিলিটি খুবই হার্ড। কারণ আমাদের রিডিবিলিটিতে থাকতে হবে কি 5 to 7, যেখানে একটা ক্লাস 7, ক্লাস স্ট্যান্ডার্ড 7, 8, 9 পর্যন্ত স্টুডেন্টরাও যাতে পড়তে পারে, এরকম ধরনের আমাদের রিডিবিলিটি থাকতে হবে। আর গুগল ওই ওয়েবসাইটটাকে বেশি প্রেফার করে, যেটার হচ্ছে যেখানে মানুষ যে বেশিক্ষণ থাকে, কন্টেন্টটা বুঝতে পারে। হ্যাঁ, কন্টেন্টটা বুঝতে পারে। এখন একটা মানুষকে কিভাবে আপনি এঙ্গেজ করে রাখবেন, যেমন দেখেন আমরা যখন কোনো একটা কন্টেন্ট পড়তে যাই, ফেসবুকে বলেন বা হচ্ছে আমরা বেশিরভাগ ভিডিও দেখি না, বা কোনো একটা ইমেজ দেখলে তখন আমি ওই লেখাটা যে পড়ি। কতজন মানুষ আর আর্টিকেল পড়ে? ইমেজের সাথে সাথে এটা একটা ডেসক্রিপশন করে আমরা কি দিতে পারি, তখন কিন্তু মানুষগুলো এগুলো বুঝে। সো এরকম করে আমার এঙ্গেজমেন্ট লাগবে, আমার অডিয়েন্স কতক্ষণ ওই ওয়েবসাইটটাতে, ওই পেজটাতে থাকলো, সেটাই কিন্তু কাউন্ট করে হচ্ছে গুগল। কারণ যতক্ষণ বেশি, এটা হচ্ছে আপনার জানি বলা হয় একটা আপডেট আসছে, এটা ফাইন কন্টেন্টফুল আপডেট মনে হয়, সেটার মধ্যে এটা বলা হয়েছে যে যতক্ষণ আপনার অডিয়েন্স এখানে থাকবে ততক্ষণই আমি বুঝে নিব যে এই ওয়েবসাইটটা আমার জন্য, আপনাদের জন্য ভালো। মানে সে মনে করে, গুগল তখন মনে করে এখানে খুবই বেশি ভালো ইনফরমেশন দিছে, ওই জন্য এখানে সে আসে। সো টাইপস অফ কন্টেন্ট, এখানে দেখেন অনেক ধরনের টাইপস আছে, যে প্রোডাক্ট লিস্ট পোস্ট। প্রোডাক্ট লিস্ট পোস্ট সবাই একটু নোট ডাউন করেন। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট পোস্ট বলতে আমরা কি বুঝি? এক ধরনের কন্টেন্ট হুম, কন্টেন্ট কি 4 ধরনের? দেখে, হ্যাঁ, টাইপস অফ কন্টেন্ট এখানে 4 ধরনের দেয়া আছে। আর এছাড়া আরো আছে, ওয়েব কন্টেন্ট আছে, তা অনেক ধরনের কন্টেন্ট আছে। আচ্ছা, প্রোডাক্ট লিস্ট পোস্ট বলতে আমরা কি বুঝি বেসিক্যালি? প্রোডাক্ট লিস্ট পোস্ট, এটা যদি আমি একটু সার্চ করি, এখানে যদি আসি, আমি যখন লিখলাম বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস, এই ওয়েবসাইটে যদি আমি একটু যাই, ধরেন যাচ্ছে না কেন এটা, ধরেন এই একটা ওয়েবসাইট, এখানে যখন আমি আসলাম দ্য বেস্ট ব্লেন্ডার, এখন এখানে কয়টা ব্লেন্ডারের কথা আছে? একটা আছে? অনেকগুলো, অনেকগুলো আছে না? এখন একটু নিচে যদি যাই, দেখেন এক একটা রকম এটার প্রাইসটা দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, এবং এটার সম্পর্কে একটা শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আছে? উপরে যদি যাই, এটাও কিন্তু আরেকটা ব্লেন্ডার, এটার সম্পর্কে কিন্তু প্রাইস দেওয়া আছে এবং একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। এটাতে যাই, এটা তো সেম, ঠিক কিনা? এটা গেল ফোন, এটা ব্লেন্ডার, ছোট নীল কালারের গুলো কি? কোনটা? এই যে আওয়ার পিক, তারপর নিচেটা হলো লো বাজেট, এই যে বাম পাশে উপরে এটা ব্লু ব্লু। ওটা টাইটেল লাগছে। আওয়ার পিক মানে এটা ব্লেন্ডারটাই সম্পর্কে, এটা সম্পর্কে নিচে লেখা আছে।
এটা একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। বলতেছে যে আমরা এটা নেওয়ার জন্য মানে বলতেছে আপনারা রান্নারা মানে এক একটা টাইটেল এখানে দেখেন 13 বেস্ট স্মুদি মেক্স ফর 2023। এখানে দেখেন অনেকগুলা ব্লেন্ডার আছে না, এবং সবগুলোর কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখন আপনাদের কথা হচ্ছে, আমি এই যে প্রোডাক্ট লিস্ট পোস্ট বলতে বুঝি একটা পোস্টের মধ্যে হচ্ছে দেখেন, এটা কিন্তু একটা পেজের মধ্যে না আমার ডিফারেন্স টাইপ অফ প্রোডাক্টের কথা লেখা থাকে, যেখানের মধ্যে হচ্ছে তাদের একটা শর্ট ডেসক্রিপশন থাকে এবং প্রাইসের ট্যাগ করা থাকে, যেখান থেকে আমরা পারচেস করতে পারবো। সেটা হচ্ছে আমার কি প্রোডাক্ট লিস্ট পোস্ট। লিখে রাখেন, আমি কিন্তু পড়া ধরবো। প্রোডাক্ট লিস্ট পোস্ট বলতে বোঝায় একটা পোস্টের মধ্যে ডিফারেন্ট হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস, প্রোডাক্টের কথাই বলি, ডিফারেন্ট প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেওয়া থাকে এবং পারচেস করার অপশন থাকে, এবং সেখান থেকে আমি প্রোডাক্টটা পারচেস করতে পারি। সেটা হচ্ছে আমার কি প্রোডাক্ট লিস্ট পোস্ট। এরপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। সিঙ্গেল প্রোডাক্ট, এটা কিন্তু নামই বোঝা যাচ্ছে কি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। সেক্ষেত্রে আমরা কি বলবো, যদি আমি ধরি এই ওয়েবসাইটে আসি, অস্টার ভার্সা প্রো রিভিউ, এটা কি একটা ব্লেন্ডার না? এখন এখানে যদি আমি আসি, এই ব্লেন্ডার সম্পর্কে এটা আমি অ্যামাজন থেকে পারচেস করার একটা অপশন আছে। এরপর যদি আমি নিচে যাই, এই প্রোডাক্টটা কার? অস্টারই না? এটা কি অস্টারই না? এটা তো অস্টারের জন্য যে জুসটা করছে। সো এটা হচ্ছে সিঙ্গেল রিভিউ পোস্ট বলতে আমরা বুঝি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, যেই পোস্টে হচ্ছে আমার একটা মাত্র প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, যেমন এটা কিভাবে ইউজ করতে হয়, যেমন ব্লেন্ডারটার মেশিনের, তারপর হচ্ছে কাটাগুলা কিভাবে ইউজ করতে হয়, মানে এটা কতটুকু স্পিডে কাজ করে, অল অফ ইনফরমেশন একটা প্রোডাক্ট অনুযায়ী হবে। হ্যাঁ, অল অফ ইনফরমেশন একটা প্রোডাক্ট দেওয়া থাকবে। এখানে দেয় আছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, মানে আমার একটা সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ দেওয়া থাকবে এবং সেটা হচ্ছে কি একটু ডেসক্রিপ্ট করে দেওয়া হবে। এর আগেটা ছিল কি শর্ট ডেসক্রিপশন, যেহেতু এটা আমার প্রোডাক্ট লিস্ট, আর এটা হচ্ছে একটু ডেসক্রাইব করে দেওয়া থাকবে এবং এটা পারচেস করার একটা অপশন থাকবে। তাহলে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্টটা কি, আমার হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি ডেসক্রিপ্ট করে একটা পোস্ট লিখি এবং সেটার মধ্যে হচ্ছে পারচেস করার একটা অপশন থাকে, সেটা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। বুঝতে পেরেছি? আচ্ছা, প্রোডাক্ট কম্পারিজন পোস্ট। এই যে এটা দেখেন একটু, প্রোডাক্ট আমার হচ্ছে কম্পারিজন পোস্ট বলতে বোঝায় ডিফারেন্ট প্রোডাক্ট, মানে একই রিলেভেন্ট প্রোডাক্ট গুলার হচ্ছে আমি কম্পারিজন দিব, মানে একটার মধ্যে ডিফারেন্স গুলা হ্যাঁ তুলনামূলক দিব। তাহলে সেক্ষেত্রে কি হবে, একজন মানুষ এসে যেখানে বুঝতে পারবে কোনটার পারফরমেন্স ভালো। যদিও আমরা দুইটার পারফরমেন্স এখানে কি শুধু আপনার ডাইমেনশনটা একটু আলাদা হবে, বাট এটা কিন্তু আমি সুবিধাগুলো বেশি দিব, যেহেতু আমি পোস্ট করতেছি পারচেস করার জন্য। তো সেক্ষেত্রে আমি কি এটার হচ্ছে একটা কম্পারিজন রিপোর্ট দিব যে এটার ডাইমেনশনটা এরকম, ওটা এরকম, এবং একটা ভালো একটা ইনফরমেশন। এখন তখন মানুষ কি করে বুঝতে পারবে তার জন্য কোনটা দরকার, সেটা ভালো কম্পারিজন করে এবং প্রাইসটাও দেখে সেখান থেকে কি করতে পারবে, পারচেস করতে পারবে। দেখেন প্রস এন্ড কনস এখানে কিন্তু দেয়া আছে। তারপর হচ্ছে এগুলো একটা পিকচার বসাইছে উপরে যে কোম্পানি এইটা, হ্যাঁ এই যে পিকচার, না এটা না এগুলা কি ম্যাম একই কোম্পানি নাকি আলাদা আলাদা কোম্পানি? পিকচার, এটা এটা না এই নিচে ডেসক্রিপশন এটা, হ্যাঁ না এটা পিকচার না তো, এটা তো হচ্ছে আপনি বসাই দিবেন, টেবিল করে বসাইছে। কম্পারিজন যে করব ডিফারেন্ট কোম্পানির ব্লেন্ডার নাকি একই একই কোম্পানি, এক সেম।
অথবা রিলেভেন্ট প্রোডাক্টের কম্পারিজন। হ্যাঁ, এখন এই তুলনামূলকটা দিলে কিন্তু সবার জন্য একটু সুবিধা হয়, কারণ কি সে তার কোনটা দরকার সে কিন্তু বুঝতে পারে, হ্যাঁ, যে কোনটার আমি ভালো ফেসিলিটিস পাচ্ছি, সে কম্পারিজন করে প্রোডাক্টটা কি করতে পারে, পারচেজ করতে পারে। এখানেও আমার হচ্ছে শর্ট ডেসক্রিপশন দেওয়া থাকবে, মানে তুলনামূলক দেওয়া থাকবে যে এটার কিরকম সুবিধা, ওটার কিরকম সুবিধা, এটা দেওয়া থাকবে, পারচেজ করার একটা অপশন থাকবে এবং প্রস এন্ড কনসটাও দেওয়া থাকবে। তাহলে কম্পারিজনটা কি, একই অথবা রিলেভেন্ট প্রোডাক্টের কম্পারিজন রিভিউ এখানে দেওয়া থাকে। কম্পারিজন দেওয়া থাকে শর্ট ডেসক্রিপশন করে, এবং হচ্ছে এখানে আমি পারচেজ করার একটা অপশন পাবো। আসে না কেন? ও আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। প্রোডাক্ট লিস্ট পোস্ট, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, প্রোডাক্ট কম্পারিজন পোস্ট, তিনটা কিন্তু তিন ক্যাটাগরির। এরপর হচ্ছে হাউ টু ব্লগ পোস্ট অথবা ইনফো পোস্ট। আচ্ছা, কিওয়ার্ড যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা বলছিলাম যে বাইং কিওয়ার্ড, আর একটা হচ্ছে কি ইনফো কিওয়ার্ড। সেম কিন্তু হচ্ছে এই যে আমি তিনটা দিলাম, এই তিনটা হচ্ছে আমার কি থাকবে, তিনটাই হচ্ছে আমার বাইং কিওয়ার্ড অথবা মানি কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট গুলা লিখবো। আর যে হাউ টু বা ব্লগ পোস্ট বা ইনফো পোস্ট, এগুলা কি ধরনের কিওয়ার্ড দিয়ে লিখবো, ইনফো কিওয়ার্ড দিয়ে আমরা লিখবো, ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়ে ইনফো কন্টেন্ট গুলো আমরা লিখবো। আচ্ছা, তো ইনফো কিওয়ার্ড গুলো বেসিক্যালি কি একটু দেখি। আচ্ছা, ওই সাইট গুলোতে গেলে পাবো, দাঁড়ান 1 মিনিট, একটু মোটা। এই ইনফো কন্টেন্টের মধ্যে বেসিক্যালি কি থাকে, ইনফো কন্টেন্ট থাকে না? এবার ইনফো কন্টেন্ট গুলো আমরা কোথায় পাবলিশ করব? ব্লগে। হ্যাঁ, ব্লগে। গুড। দেখেন ওনার একটা ওয়েবসাইটে কত রকমের প্রোডাক্ট রাখছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকে, আমি দেখি। এইগুলার এই ওয়েবসাইট গুলোর এজ দেখেন, এজ গুলো কিন্তু অনেক বেশি। আবার এই সাইট গুলা খুব হাই মানে রেটে আপনি সেল করতে পারবেন। সেল করবো তো বানাইনি, হ্যাঁ আগে বানাইনি, তারপর না সেল। হ্যাঁ, অন্তত পক্ষে 2-3 বছর আপনার সাইটটা থাকতে হবে। 2-3 বছর থাকলে ভালো র্যাঙ্কে গেলে, যদিও আপনার সাইটটা লিখবেন অনেক কষ্ট করে, সেল করতে কষ্ট লাগবে, কিন্তু ওই পরিমাণে যদি আপনার ব্যালেন্সটা আসে তাহলে ভালো। কি লাগবে ডোমেন ডিসক্রিপশন দিয়ে দেবেন। সেটা না টাকা দিতে হবে। যেমন হচ্ছে আমাদের ন্যায়মাদা স্যার যেটা বিল্ড আপ করছে ওয়েবসাইট, যেটা বললাম যে পারচেজ মানে সেল করে দিছে, ওটা ওনার খরচ লাগছে প্রায় 2 থেকে 3 লাখ টাকা। ওরকম যদি আপনাদের ইন্টেনশন থাকে তাহলে পারবেন। আপনার হায়ার করবো, আপনি এগুলো build up ঠিক আছে লাগবে, আমি কোনো কাজে আচ্ছা ভাই, কথায় কথায় ম্যাডাম করে দিবে, ম্যাডাম করে দেবে, তো আপনি কি করবেন? ম্যাডাম করে, ম্যাডাম আরো টাকা নিবে, বলতে শুন আগে আপনি আচ্ছা আপনার তো অনেক দিন ধরে করছেন, এরকম কোনো ওয়েবসাইট ডেভেলপ করছেন ম্যাডাম করে কি? অলরেডি, কোনো ওয়েবসাইট ডেভেলপ করছেন? আমি বারবার বলতেছি, আমার হচ্ছে অ্যাডসেন্স সাইট আছে, বললাম না, অ্যাফিলিয়েট সাইট আমি নিব এর মধ্যে। আচ্ছা বলেন, ব্লেন্ডার সম্পর্কে আমি একটা যদি ইনফো কিওয়ার্ড লিখি তাহলে কি লিখতে পারি? তাও ব্লেন্ডার ওয়ার্কস। হাউ ব্লেন্ডার ওয়ার্কস, সে দেখাও যায় না এখানে। How people waste money. এটাও কি মানুষ সার্চ করে ম্যাম? হ্যাঁ, তো লেখে না যারা হচ্ছে, এটাও যদি সার্চ করতে পারো তো এটা তো আর কিছু না। এই দেখেন হাউ ডাজ এ ব্লেন্ডার ওয়ার্ক। এখন এটা কি আমার এই এতক্ষণ যে আমি লিখছি এরকম কি রিটেন বাই ছিল? না, এখানে কি রিটেন বাই আছে? না, আর এখানে আছে আমার কি রিটেন বাই, এবং কবে লেখছে সেটা? মেয়ের
31 তারিখ 2023। তো এই যে দেখেন উনি যে একটা কন্টেন্ট লিখলো, এখন এটা হচ্ছে আমার একটা পোস্ট। আমরা যখন জ্যাম্পে দেখেছিলাম মনে আছে যে আমি বলেছিলাম যে পোস্টের ক্ষেত্রে কি হবে, যে কে লিখছে এবং তার কিন্তু একটা অ্যাভাটার আছে না? এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি অ্যাফিলিয়েট সাইট করেন, আমি আগে থেকে বলে রাখি, অ্যাফিলিয়েট সাইট করেন বা ব্লগ সাইট যদি তৈরি করেন, অ্যাডসেন্সের যদি করেন, তো সেক্ষেত্রে যখন পোস্ট করবেন আপনার একটা কিন্তু প্রোফাইল লাগবে, অথর প্রোফাইল যেটাকে বলা হয়। আর সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের জন্য করেন কোন একটা এজেন্সি বা হচ্ছে বাংলাদেশের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে নিজের নেম এবং নিজের ইমেজটা দিতে পারবেন। বাট যদি বাইরের কান্ট্রিতে এটা ডেভেলপ করতে চান বা হচ্ছে অ্যাফিলিয়েট করতে চান, সেক্ষেত্রে অন্য একটা হচ্ছে আপনার ফেক নেম দিয়ে এবং ফেক একটা ইমেজ দিতে হবে। মানে কেন? বিশেষ করে না বাংলাদেশ বাংলাদেশি মানুষের তো এটা নিবেন, ভ্যালু নেই, সব দেশে একটা ভ্যালু আছে। বুঝতে পারছি। নিজের দেশের ক্ষেত্রে যদি আপনি বিজনেস করতেন সেক্ষেত্রে নিজেরটা দিতে পারবেন, কিন্তু বাইরের দেশের ক্ষেত্রে ট্রাস্টেবল হওয়ার জন্য একটা ফেক নেম, একটা ফেক অ্যাভাটার দিতে হবে। আমার নিজের ওয়েবসাইটে আমার নিজের ছবি নেই বলেন আপনি। ওকে, সো দেখেন হাউ ডাজ এ ব্লেন্ডার ওয়ার্ক। এখানে যখন আসছি, এখানে কি ব্লেন্ডার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে না? একটা এফিকিউ কিন্তু সেট করা আছে, রাইট? এবং যে অথরটা, এটা আরেকটা বলি, অথরের ক্ষেত্রে এই যে দেখেন লাস্টে কিন্তু অথরের একটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইল অনুযায়ী তার একটা ইনফরমেশন এখানে দেওয়া থাকে, যে লেখছে তার একটা। আদৌ কি উনি লেখছে? তো এটা দেওয়ার কারণে কি আচ্ছা। হয় যে ওটা দেওয়ার কারণে কি হয় যে ওকে যে পরবর্তী এটা কোন দেশের ওয়েবসাইট আমরা কিভাবে বুঝবো বলেন তো? গত ক্লাসে দেখাইছিলাম না? বুঝিনি, আবার বলেন না। এটা কোন দেশের ওয়েবসাইট বা এটা এজ কত, এটা কোথায় গিয়ে দেখছিলাম? স্টেটস ফ্রম আচ্ছা চলেন ওখানে দেখে আসি। ইউনাইটেড স্টেটে এটা ডোমেন এজ কত? 20 years ম্যাডাম, এটা কি আমাদের জন্মের আগে থেকে রাইটিং কন্টেন্ট রাইটিং করে নাকি? বাপরে বাপ। দেখা যাবে রেটিং দেখেন কত বেশি। ম্যাম আমরা যখন বাংলাদেশ থেকে করবো তখন তো আমাদেরটা বাংলাদেশ দেখাবে। এখন কিন্তু কোনো কেউ যদি আপনি কন্টেন্ট পড়তে যায় তাহলে কি তারা কি জানে কোথায় গিয়ে লিখতে হবে, এটা দেখা যাবে? তারা কি ডিজিটাল মার্কেটার? আমরা জানি দেই না আমরা। আমি ক্রিয়েটিভিটিতে দেখি দেন তো কত বছর দেখা। যেখানে মানে হচ্ছে শিখতেছেন সেখানেই আবার ডাউট করেন না? দেখতে হবে। হ্যাঁ দেখেন, সমস্যা তো নেই। শুধু 14 বছর। এটা ডোমেইন পারচেজ করা হয়েছে কবে সেটা দেখবে। 3 বছর। আপনাদের এখানে যত স্টুডেন্ট আসছে সবই মার্কেটিং দেখে আসছে, বিশেষ করে ওগুলা ভিডিও। আমি Success video. ওই যে ওগুলা ভিডিও বেশি ভাইরাল হচ্ছে। আমি অনেকদিন ঈদ মাথায় দিয়ে ঘুমাইছি। হ্যাঁ, মাথায় দাও। আর আমার হাজবেন্ড শুনে বলে কি যে তাহলে ও ওই ডিজিটাল মার্কেটিং করার টাকা পাইলো কোথায়? ও যদি এগুলো আসলে আমি তো Yes. আচ্ছা, মানে ডোমেইনটা কি? ডোমেইনটা কিনা হচ্ছে, দেখেন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, এটা যে ডোমেইনটা কিনা হয়েছে এটা বাংলাদেশ র‍্যাঙ্ক এত পজিশন গ্লোবাল র‍্যাঙ্ক গ্লোবাল র্যাঙ্ক বাবা। কিন্তু এটা 22 না ওইটা না, নিচে ছিল এই যে এখানে বাংলাদেশের পতাকার পাশে র‍্যাঙ্ক বাংলাদেশ। বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য। আর যদি বিশ্বের ওইটা তাই এটা ক্রিয়েটিভিটি সার্চ দিলেই না এক নম্বরে প্রতিদিন $52 করে কমান। আচ্ছা, সেটার ক্ষেত্রে দেখেন আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু এটা এখন যেটা ডোমেইন পারচেজ করা হয়েছে, আগে কিন্তু আরেকটা ছিল, যার জন্য এটা আপনার 6 বছর আসছে, কিন্তু এটা অনেক আগের থেকেই। ঠিক আছে, সো দেখেন এখন যেটাতে আমরা আছিলাম যে এখন হচ্ছে ইনফো কন্টেন্ট মেইন, যেটা আমাদের হচ্ছে আমরা যদি একটা কন্টেন্ট লিখতে চাই বা একটা ব্লগ সাইট তৈরি করতে, আমাদের ইনফো কন্টেন্টটা মেইন ফোকাস করতে হবে। কারণ আমার গুগলের কাছে বোঝাতে হবে যে হচ্ছে আমি এখন ইনফরমেশন প্রোভাইড করতেছি, আমি এখন ইনফরমেশন দিচ্ছি মানুষকে, আমি এখানে পারচেজ করার কোনো কথা বলতেছি না।
তো এরকম করে আমাকে পোস্টটাকে বেশি দেখেন, ওনার যে দিছে, ওনার একটা ইমেজ আছে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে পার্টস অফ ব্লেন্ডার, কিভাবে এটা ডিফারেন্সটা কি, মানে একটা এফিকিউ কিন্তু সেখানে সেট করছে। এটা কিন্তু খুবই কম দিছে, ব্লগ সাইট অনুযায়ী লেখা কিন্তু খুবই কম, আরো বেশি হওয়া দরকার। ঠিক আছে, আরো বেশি হওয়া দরকার এখানে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি এতটুকু তো সবাই ক্লিয়ার। প্রোডাক্ট লিস্ট পোস্ট, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, আর প্রোডাক্ট কম্পারিজন পোস্ট, আর হাউ টু পোস্ট, সবাই ক্লিয়ার? খাতাগুলো একটু বন্ধ করুন তো। ম্যাম ব্রেন 2 দিন পর ভুলে যাবেন, এখন মনে রাখতে পারবেন। ওকে, খাতাগুলো একটু অফ করেন। এই যে আসান স্যার, আপনি খাতাগুলো অফ করেন। আচ্ছা, এবার আসান স্যার আগে বলেন প্রোডাক্ট লিস্ট পোস্ট কি? পরেরটা বলেন, এটা তো ফার্স্টের প্রোডাক্ট লিস্ট পোস্ট কি? লিস্ট পোস্ট হচ্ছে সবগুলো প্রোডাক্টের লিস্ট গুলা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করা, এবং এটার মধ্যে সব রকম কন্টেন্ট বা ইনফো গুলা সুন্দরভাবে গুছিয়ে রাখা, এবং সেখান থেকে পারচেসের একটা ইয়া। মোটামুটি ইমন স্যার বলেন। আর একটা ব্লগ সাইটে হ্যাঁ। একটা পেজে যেমন 8-10টা কন্টেন্ট থাকবে, মানে একই রিলেভেন্ট, কিসের কন্টেন্ট থাকবে? এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো। একই প্রোডাক্টের না, মানে মানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিস্ট থাকবে প্রোডাক্টের, প্রোডাক্টের লিস্ট থাকবে এবং সেটা একটা শর্ট ডেসক্রিপশন থাকবে এবং হচ্ছে পারচেজ করার অপশন থাকবে। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট ম্যাম আপনি। হুম, সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কন্টেন্ট লিখবো সেটারই সবকিছু আর কি থাকবে, প্রাইসের অপশনও থাকবে, এটা নিয়ে সব লেখা। সব বলতে কি? মানে ওই ইন product ডিটেলস এ যে- থাকবে, ইন ডিটেলস এ থাকবে ইনফরমেশনটা, এক কথায়। ওকে, প্রোডাক্ট কম্পারিজন পোস্ট ইউ। আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো এবং হলো তার মতোই সেম প্রোডাক্টেরই কম্পারিজন করে ডিটেলস দেওয়া, আর আর কিছু থাকবে না, আর পারচেজ করার বাটন থাকবে পারচেস করার অপশন, আর হচ্ছে পুরো ডিটেইলস থাকবে। পিছনে। আমি আপনার নাম জানি না। এই যে পিছনে আপনি ঘুম থেকে উঠতে পারেন না, যে আপনি বলেন হাউ টু আ ব্লগ পোস্ট কি, ইনফো পোস্ট। এটা হচ্ছে কি? আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সব ধরনের ডেসক্রিপশন থাকবে আর ইনফরমেশন ইনক্লুড থাকবে। হচ্ছে যে আর কি থাকবে? পারচেস করার একটা ইয়ে থাকবে। পারচেজ করার অপশন থাকবে না, সেখানে শুধু মানে সব ডেসক্রিপশন থাকবে, ইনফরমেশন থাকবে, যেখানে হাউ টু দিয়ে কোশ্চেন যেগুলা। এটা আমরা কি কিওয়ার্ড দিয়ে লিখবো? আরে আপনারা জিজ্ঞেস করছি, আমি ওনাকে জিজ্ঞেস করতেছি। ব্লগ পোস্টের ক্ষেত্রে ইনফো পোস্টের ক্ষেত্রে ইনফরমেশন যেসব কিওয়ার্ড থাকে সেগুলো, আর ব্লগ পোস্টের ক্ষেত্রে মনে হয় ব্লগ পোস্ট আর হচ্ছে যেটাই বলা হয় ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা ইনফো কিওয়ার্ড ইউজ করবো, ইনফো। আর উপরে তিনটা যেটা আছে সেটা হচ্ছে মানি কিওয়ার্ড। আপনি পিছনে না, এখন থেকে সামনে এসে বসবেন। আর আরেকটা কথা সবাইকে অ্যালার্মিং করে দেই, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আপনার একটা কিছু আপনি এখানে শিখতে আসছেন, হ্যাঁ। এখন আপনি কি ধরেন আমি যে শিখাচ্ছি, এখন দেখেন আপনি হচ্ছে স্টুডেন্ট, আই এম মেন্টর। এখন আপনি কি আপনার কলেজ বা ভার্সিটি কখন কি বলতে পারবেন যে ম্যাম বা স্যার আমি ঘুমের জন্য উঠে আসতে পারি নাই, এই কথাটা বলতে পারবেন? বলেছিলেন যে হচ্ছে বলবেন আমার কোনো পার্সোনাল প্রবলেম আছে, আমি ম্যাম ওই জন্য আসতে পারি। এক্সপ্লেন করছিলাম। আচ্ছা, এক্সপ্লেন করেন, সেটা আমাকে পার্সোনালি করেন, বাট গ্রুপ পোস্ট এভাবে কখনো করবেন না, কারণ আমাদের ডিপার্টমেন্ট হেড সহকারে কিন্তু এটা দেখছে। তখন ঠিক আছে, এটা এডিট করে দিন যে ম্যাম পার্সোনাল প্রবলেমের কারণে আমি এটা আসতে পারিনি, ঠিক আছে? এটা জিনিসটা দেখতে খারাপ দেখায়। ওকে, সো এতটুকু তো সবাই ক্লিয়ার? এমনিতে কিন্তু অনেক ভালো। ম্যাম এটা রিজন করেন, হ্যাঁ ব্লক করে দিতে। না,
এটার মধ্যেই রাখছি আমি, কি সমস্যা কি? আচ্ছা সব কথা কি আমি রাখবো? ওটার ভিতরে কি বলে চারটা আপনি পড়েন ঠিক মতো, পরে কথা বলেন একটু দেখি। আচ্ছা আপনি ভুল করতেছেন। চারটা হলো ইয়ে আছে কি বলে কোশ্চেন দেখা ডিফারেন্স টাইমস টাইপ অফ অ্যাফিলিয়েট কন্টেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট রিসার্চ এন্ড আইডিয়া, তারপর হচ্ছে কন্টেন্ট স্কেচ এন্ড প্ল্যানিং। এগুলা কি মানে আমাদের এই যেগুলো শিখেছি এটার ভিতরে আছে। কাজ শেষ করি আগে তারপর বুঝেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে আমি যে কন্টেন্টটা লিখবো সেটা কিভাবে লিখবো, হ্যাঁ, সেটা একটা থাকে তো ধরন যে আমি এভাবে লিখবো কন্টেন্টটা। ফার্স্ট অফ অল আছে কন্টেন্ট রেশিও। কন্টেন্ট রেশিও বলতে আমরা বেসিক্যালি বুঝি আমরা যখন একটা কন্টেন্ট দিব তো ওইখানে মানি এবং ইনফো আমি বারবার বলছিলাম যে মানি এবং ইনফো বলতে এই যে তিনটা আমি যে প্রোডাক্টের লিস্ট পোস্ট, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, প্রোডাক্ট কম্পারিজন পোস্ট, এগুলো হবে মানি কিওয়ার্ডের জন্য, আর নিচেরটা হবে কিসের জন্য? ইনফো কিওয়ার্ডের জন্য। এখন মানি কিওয়ার্ডের জন্য আমি কন্টেন্ট দিব হচ্ছে 20%, আর আমি হচ্ছে ইনফোর জন্য দিব কত? 80%। এটা হচ্ছে আমাদের রেশিও ধরে নিতে হবে। আমরা যখন একটা ব্লগ সাইট তৈরি করব, মানি কিওয়ার্ডের এগেইনস্টে আমরা কন্টেন্ট দিব হচ্ছে 20%, আর ইনফোর জন্য কত দিব? 80%। তখন আপনাদের কোশ্চেন আসতে পারে, তো ম্যাম তাহলে আমি যদি কন্টেন্টের জন্য এত বেশি দিই, মানে ইনফোর জন্য এত বেশি, তাহলে আমরা পারচেজ করবো কিভাবে? কারণ ইনফোতে কিন্তু পারচেজ করার কোনো অপশনই নেই। আছে কি অপশন? তাহলে পারচেজ কিভাবে করব? কিন্তু আন্ডারলাইন করা হাইপার লিঙ্ক করা থাকে, নট আন্ডার লিঙ্ক। না, হাইপার লিঙ্ক আছে। আচ্ছা, সো এটার জন্য আমরা যেটা বেসিক্যালি তৈরি করব যে আমি যে কন্টেন্টটা দিব, হ্যাঁ, যে কন্টেন্টটা এখানে দেখেন অ্যাড দিতে দিতে মাইরা ফেলছে পুরো। তবে অ্যাডগুলা থেকে তো অনেক অনেক আর্নিং করতেছে। এগুলো দিলে কি টাকা আসে না, ওটা ক্লিক করতে হবে। ক্লিক করতে হয় না, ওখানে অ্যাড শো হলেই হয়। একটা পেজ আছে যেখান থেকে আমরা যে মুভি পাই আর কি, যে যেগুলো মুভি দেখি আমরা না, এরকম একটা এমএলও ভিডিও ছিল মনে হয়, মুভি লাভার্স, ওইটাতে গেলে ম্যাম মানে মুভির মানে ফেলতেছে। করতে গেলে 8-10টা তো অ্যাড আসে ম্যাম, জাস্ট অধৈর্য হয়ে যায়, মানে এত ইনকাম করে ওরা। আচ্ছা দেখেন এখানে একটা কি, এখানে একটা যেখানে কন্টেন্ট আছে হাউ কিচেন অ্যাপ্লায়েন্স ওয়ার্ক, হ্যাঁ, এখানে দেখেন একটা ইনফো কিওয়ার্ড নাম্বার, হ্যাঁ। তো ইনফো কন্টেন্ট, তো এখানে এটা যদি আমি ক্লিক করি, এটা উপরেরটা কি আছে আমার? কিচেন ইলেকট্রনিক্স ওয়েলভি.com। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি কোথায় চলে যাচ্ছি, আরেকটা সাইডে চলে যাচ্ছি না? এটাকে কি লিঙ্ক বলা হয়? এক্সটার্নাল লিঙ্ক। তো এরকম করে আমি ধরেন এখানে ব্লেন্ডার অপশনটাতে যদি আসি, ব্লেন্ডার দিতে আসি, আর নাই, এত কম কেন? না আমাদের মতো ছোট পেজ আমাদের। তারপরে তো ফার্স্টে আছে, ফার্স্ট পেজে আছে। কন্টেন্ট ভালো লাগছে না। হ্যাঁ, দেখেন ব্যাকলিং করছে সেটাও 404। কি করি? আচ্ছা, সো আমরা বেসিক্যালি হচ্ছে এভাবে করে যদি ইনফো কন্টেন্টে 80% দিই, তাহলে আমাদের মানি কন্টেন্ট যদি না দিই, তাহলে আমরা কিভাবে প্রোডাক্টটা পারচেস করার অপশন পাবো, বা হচ্ছে কিভাবে প্রোডাক্টটা সেল হবে, যেহেতু আমরা অ্যাফিলিয়েশন করব। সো এটার জন্য হচ্ছে আমাকে করতে হবে কি, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। কি করতে হবে? ইন্টারনাল লিঙ্কিং। যেই পেজে আমাদের ইনফো কন্টেন্টটা আছে, সেই পেজের সাথে আমরা কোনটার সাথে ইন্টারনাল লিঙ্কিং করব? সিঙ্গেল প্রোডাক্ট গুলা সিঙ্গেল প্রোডাক্ট বা প্রোডাক্ট আমার হচ্ছে লিস্ট, বা আমার হচ্ছে আবার কম্পারিজন যেখানে আছে সেটার সাথে হচ্ছে আমরা কি করব? হাইপারলিংক করে দিব। তাহলে মানুষ যখন এখানে আসবে, এটা পড়বে, তো এখানে ক্লিক করলে চলে যাবে কোথায়? অ্যামাজনে না, আমার ওয়েবসাইটে যাবে, এবং সেখান থেকে সে ক্লিক করে চলে যাবে আবার অ্যামাজনে। এটা দেখি উইকিডি, এটা হচ্ছে এই যে দেখেন হাউ টু মেক এ স্মুদি, এটাও কিন্তু একটা লিঙ্ক আপ করা আছে, দেখছেন? এখানে লিঙ্ক আপ করা আছে, কিন্তু কোন সাইটের সাথে? এই সাইটের সাথেই কিন্তু করা আছে। এটা এই যে দেখেন আরেকটা সাইটে আমি চলে আসলাম, মানে এই পেজেরই আরেকটা পেজে চলে আসলাম, সাইটেরই আরেকটা পেজে চলে আসলাম।
দেখতে পাচ্ছি। জি তো এরকম করে আমরা কি করতে পারি, হাইপারলিংক করে দিতে পারি যাতে করে প্রোডাক্টটা পারচেস হয়। আমরা ইনফরমেশন বেশি কেন দিব, কারণ হচ্ছে মানুষ যাতে বেশি করে ইনফরমেশন পায় এবং সেটা রিভিউ পড়ে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারে, তার জন্য আমরা ইনফরমেটিভ বেশি কন্টেন্টটা দিব। কত পার্সেন্ট দিব? 80%। আচ্ছা, কন্টেন্ট লেন্থ। এখন কথা, কন্টেন্ট লেন্থ আমরা কতটুকু দিব? আমরা যেহেতু ব্লগ সাইট তৈরি করব বা হচ্ছে আমরা ইনফো কন্টেন্ট দিব, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা আমরা কতটুকু রাখবো? ঠিক আছে, কন্টেন্টের লেন্থটা কতটুকু হবে? তার জন্য ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে আমার যে কম্পিটিটর আছে তার থেকে আমাকে জানতে হবে। কার থেকে জানতে হবে? কম্পিটিটর থেকে আমাকে জানতে হবে। কিওয়ার্ড সার্ভারটা কোথায়? এক মিনিট। ম্যাডাম মাঝখানে 3 নাম্বার। 80 এটা রিলোড দে। রিলোড কি শেষ হয়নি? ফার্স্ট অফ অল আমাদের এই কন্টেন্ট লেনটা জানার জন্য বেসিক্যালি দেখেন নীল প্যাটেলে কিন্তু অনেক কন্টেন্ট দেয়, 3000 4000 পর্যন্ত সে দেয় লেন্থ। তাহলে কি মানুষ কি এখান থেকে চলে যায়? তার কন্টেন্ট কিন্তু সবাই পড়ে। কেন পড়ে? সে ওরকম কন্টেন্টই দেয় এবং ওরকম ইনফরমেশন দেয়, নেক্সট আমাদের কন্টেন্টটা কি পড়ার জন্য সবাই আগ্রহী থাকে। এবং আপনারা আরেকটা কিছু মনে রাখবেন, যেমন আমরা অনেকেই টিভি সিরিয়াল দেখেছি না? দেখছি তো নাকি? এখন তারা কি সবকিছু শেষ করে দেয় একটা এপিসোডে? না পরবর্তীর জন্য এমন জায়গায় শেষ করে যারা আমরা পরবর্তী দেখার জন্য হচ্ছে অস্থির হয়ে থাকি যে এটা কখন আসবে, ঠিক না? আচ্ছা, আমরা কন্টেন্টটা তখন পড়ার জন্য খুবই অস্থির থাকি যে আমাদের যে আমার তো আপনাদের কন্টেন্টটার ক্ষেত্রে সেম হবে যে আপনারা যে কন্টেন্টটা দিব, তো সেই কন্টেন্টটা ওইরকম আই ক্যাচি হতে হবে, আমাকে ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে এবং হচ্ছে পরবর্তী সেশনের জন্য বা পরবর্তী কন্টেন্টের জন্য আমরা আগ্রহী থাকি। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে আমাদের কন্টেন্টটাকে, লেন্থটা কত হচ্ছে না? সেটা তো বলবো, এটা এখনো আসতেছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা দেখেন এখানে একটা কন্টেন্টটা লেন্থ জানার জন্য ফার্স্ট অফ অল আমি কম্পিটিটরদের দেখবো। কম্পিটিটরদের কি করব? দেখবো ওনাদের কন্টেন্টটা কতটুকু আছে। তার জন্য হচ্ছে বেসিক্যালি কন্টেন্টের জন্য আমরা একটা টুলস ইউজ করি, যেটা হচ্ছে ওয়েব পেজ কাউন্টার। ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার। হ্যাঁ, তো এখানে আমরা আসার পরে আমরা এখান থেকে কি বসাবো? আমাদের ইউআরএলটা বা হচ্ছে যেই পেজের জন্য আমরা যেই পেজের জন্য চাচ্ছি সেই পেজের কি করব, ইউআরএলটা এখান থেকে দিয়ে দেব। দেখেন ওনাদের যে ইউআরএলটা কি ঠিক আছে? ডেট ডুট দিয়ে একদম অস্থির করে ফেলছে। এগুলো কয়েকটা ছিল। এই যে দেখেন ওনারটা ঠিক আছে, ইউআরএল ডেলিমিটার আছে ওনাদের। যাই হোক, আমারটা আমি দিয়ে দিই। কত ওয়ার্ড আছে? কমন কিওয়ার্ড গুলো তার কি সে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন? মানে সিঙ্গেল মানে সিট কিওয়ার্ড গুলো সেখানে দিছে। এখন এখানে কত আছে? 911টা। এরপর দেখেন আমি আরেকটা ওয়েবসাইটে যদি যাই, এখনো এটা কাজ করতেছে না। আল্লাহ, ধরেন এটা যদি আমি নেই এবার,
এটা একটা পেজের জন্য মানে একটা পেজের জন্য, একটা পেজের কন্টেন্ট এখানে আসছে। সো আমরা কি করব, কিভাবে আমাদেরটা লিখবো? এখন আপনার যে কিওয়ার্ডটা আছে, যদি ইনফো কিওয়ার্ড হয় বা হচ্ছে মানি কিওয়ার্ড হয়, যেটাই হোক, তাদের কম্পিটিটরদের ফার্স্ট অফ অল আমি কন্টেন্ট গুলা দেখবো, ফার্স্ট পেজের কন্টেন্টের ওয়ার্ড গুলা দেখবো, কত ওয়ার্ড আছে। যেমন এখানে আছে কত, 1782, এর আগে কত ছিল, 911। এরপরে আরো দুইটা দেখবো, ধরেন 3টা দেখবো, আরো লিখে রাখেন, আমি কিন্তু একটু পরে বলবো, এটা জিজ্ঞেস করবো। ওয়ার্ড গুলা একটু লিখে রাখেন, কেন বলতেছি সেটা বলবো। এটা কি কোনো লিমিটেশন নাই যে 1000 বা 5000 এরকম? বলতেছি, এটাই বলবো বাবা, একটু ওয়েট করে। আমি এই পেজেরটা দেখে কি করবো, যেটা বলবে সেটা 739। এভারেজ করবেন মিলে। 3টা না, 5টা মিলে অ্যাভারেজ করবেন। তো 3টা হলো, আমি যদি আরো দেখেন, আরেকটা যদি দেখি আমি 1200, আরেকটা ধরেন হচ্ছে আপনি 1500, 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করেন, এবার কত আসে? মানে 5টা চেক করে দেখবো আর কি। হ্যাঁ, 5টা বা হচ্ছে আপনি এর চেয়েও দেখবেন, 5টা কি 6টা চেক করলে হবে, ফার্স্টের দিকে যেগুলো আছে সেগুলার কত আসে? যতটা পেজে যোগ করবো ওগুলা ওই অতটা ওয়ার্ড গুলা আমরা সবগুলা যোগ করব, যোগ করে হচ্ছে কি করব, ভাগ করবো। ভাগ করব, যতটা ওয়েবসাইট থেকে নিয়েছি ওই অতটা ওয়েবসাইটের সাথে ভাগ করব। এভারেজ কত আসে? 5টা। ভাগ করেন এবার, হ্যাঁ, ভাগ করেছি। ভাগ 5 দিয়ে কত আসে? 1226। 1226। এরপরে আরো 500 যোগ করেন। এক্সট্রা 500। 1726 500 1726। এই 1726 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। মানে আমার কম্পিটিটরদের আমরা যদি ধরেন 5টা কি 6টা অ্যানালাইসিস করার পর যে এভারেজ মানটা আসবে, তার থেকে 500 ওয়ার্ড আমি আরো বেশি দেব। মানে আমার টপিকের, আমার নিশের উপরে। হ্যাঁ, মানে 500 ওয়ার্ড বেশি কেন? কারণ ওনারা যেটা কন্টেন্টটা লিখছে তার থেকে বেশি আমি ইনফরমেশন দিচ্ছি, এটা তো লইতেন। এবং তাদেরকে ইমেজ, আমার যেমন ইমেজ দ্বারা যেরকম দিচ্ছে তার চেয়ে আরো বেশি আইকেছি আমরা ইমেজ দেব। ম্যাম আমার নিশ যেটার উপরে, সেই নিশের উপরে কতগুলো কন্টেন্ট, সেটা 5টা নিয়ে সেটাকে ভাগ করব, যোগ করে ভাগ করব, তারপর 500 অ্যাড করব। হ্যাঁ, 500 এড করবেন। আচ্ছা, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। আর বেশি ক্ষেত্রে ব্লগ সাইটের ক্ষেত্রে আমি যেটা বলবো, মোস্ট প্রবাবলি আমি যেটা বলবো, ব্লগ সাইটের ক্ষেত্রে আপনার 1500 থেকে 2000 ওয়ার্ড মাস্ট থাকতেই হবে। 1500 থেকে 2000 ওয়ার্ড থাকতেই হবে। এর চেয়ে বেশি হলেও 3000 হলেও সমস্যা নাই, কিন্তু বেশি আবার লেন্থ যদি আপনারা লেখেন তখন কিন্তু মানুষ বেশি পড়বে না। তো 1500 থেকে 2000 ওয়ার্ডের মধ্যেই আপনি চেষ্টা করবেন যে সুন্দর করে লেখার জন্য, এবং অবশ্যই অবশ্যই আই ক্যাচি ইমেজ বা ভিডিও আমাকে অবশ্যই দিতে হবে, যাতে করে একটা মানুষকে আমি সুন্দর করে এখানে এঙ্গেজড রাখতে পারি। না এখানে কি ওয়ার্ড লিমিট বলেন না ক্যারেক্টার লিমিট? এটা হচ্ছে ওয়ার্ড। ক্যারেক্টার তো আর ক্যারেক্টার হলে তো অনেক হয়ে যাবে। ক্যারেক্টার আমি বলি, দেখেন ক্যারেক্টার হলে এখানে কিন্তু স্পেস সহ আছে, এটা তো অনেক হয়ে যায়। এটা ক্যারেক্টার, এটা ওয়ার্ড। এটাই বলতেছি ম্যাম, এটা আর্টিকেলের ওয়ার্ড কত হলো? আর্টিকেল লিখতে হলে তো ওই ক্যারেক্টার ধরে না, যে স্পেস গুলো ধরা হয় না, না। ওয়েবসাইটের জন্য ধরা হয়। মেটা টাইটেল ডেসক্রিপশন, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে দেখেন কিওয়ার্ড প্লেসমেন্ট। এখন কিওয়ার্ড প্লেসমেন্টে আমি জিজ্ঞেস করব, ওই যে পিছনে আছে আপনি মুরাদ না কি যেন নাম, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ায় বলেন কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড কয় জায়গায় প্লেসমেন্ট করতে হয়, কি কি? মাইনর টাইটেল, মাইনর ডেসক্রিপশন, H1 হুম, কন্টেন্টের ভিতর তারপর 4টা হলো। ইমেজ ওকে, স্কিপ। এরপর পাশের জন আপনি বলবেন, বলেন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফিচার ইমেজ, অবজেক্ট ট্যাগ, H1, কন্টেন্টের ফার্স্ট 100 কিওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, আর একটা হচ্ছে ইউআরএল এর মধ্যে। ওকে, ঠিক আছে। না, একজন বলে দিছি ইউআরএল। হ্যাঁ, এটা শুনে এটা নিয়ে পাইছি 10টা মেলা।
আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে কন্টেন্টে প্রথম হচ্ছে আমাকে মেইন করতে হবে, কন্টেন্ট রেশিওটা আমাকে দেখতে হবে। কন্টেন্ট রেশিও বলতে আমি মানি কন্টেন্ট রাখবো 20%, ইনফো কন্টেন্ট হচ্ছে 80%, আর কন্টেন্টের লেন্থটা হবে আমার কত? 1500 থেকে 2000 মিনিমাম, এর চেয়ে বেশি আমরা লিখতে পারি। আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে 2400 ওয়ার্ডে, এটা মনে রাখিস। এগুলা কি আমরা টাইপ করি মানে টুলস বা শর্টকাট কিছু নাই এটা দিলে এরকম আসবে কিছু এটা আপনারা নিজেরা লিখবেন, ব্রেন স্ট্রমিং করে। বাংলাদেশে লিখবে এক কথায় শেষ না না না, বাংলাদেশে না। আপনার অ্যাফিলিয়েটের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করছেন, সেই ইনফো কন্টেন্ট দিয়ে, ইনফো কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখবেন। ম্যাম আমার তো নিশ সম্পর্কে অনেক কিছু ধারণা করে অনেক অবশ্যই এটা বলবো, হ্যাঁ। এত সহজ না, লিখতে অনেক লাগে। আমি যখন এখানে স্টুডেন্ট ছিলাম, সত্যি কথা বলতে, আমি আমি যদি দেখাতে হয় আমি এখনো দেখাতে পারি। আমি কন্টেন্ট আমাদের যখন দিছে 2400 ওয়ার্ডের, সো ওটার জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা প্রতিযোগিতা ছিল যে কে ফার্স্ট হবে। তা আমাদের স্টুডেন্ট ছিলাম আমরা হচ্ছে 23 জন। 23 জনের মধ্যে আমাদের স্যার সময় দিয়েছিল হচ্ছে 10 দিন। 10 দিন, কিন্তু আমি প্রথম 5 দিন কাজ করিনি, পরে 5 দিন থেকে আমি কাজ করা শুরু করছি, রাত জেগে জেগে লিখছি। তারপর হচ্ছে এই 23 জনের থেকে আমার আসছে হচ্ছে প্রথম 2 জন হচ্ছে ছেলে হয়েছে, থার্ড হয়েছে আমি। সো ওটার জন্য হচ্ছে দেখেন, এই আমি কিন্তু এইভাবে কিন্তু লেখে না, অনেক কষ্ট করতে হয়েছে। তখন কিন্তু এই যে আমরা এখানে ওয়ার্ড প্রেস ওয়ার্ড কাউন্টার, এই ওয়ার্ড কাউন্টারও কিন্তু আমার জানা ছিল না। তখন এটা কিন্তু আমি জানতাম না, সত্যি কথা যেটা। কিন্তু তারপর আমি লিখছি আমার মতো করে। আমি হচ্ছে আমার কম্পিটিটরটা দেখছি, দেখে আমি নিজের এটা সিনোনিমিক্যাল ওয়ার্ড বের করে 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 লিখছি। তখন কিন্তু এআই টুল ছিল না, ঠিক আছে? তো তারপরে কিন্তু আমি এটা লিখছি দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কন্টেন্টটা কিরকম হতে হবে, তার সম্পর্কে আমার একটা আইডিয়া নিতে হবে। তাহলে আমাদের আপনি যদি ম্যানুয়ালি একটা কিছু লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি পরে এটা কিন্তু শর্টকাট, পরে আস্তে আস্তে লিখতে লিখতে আপনি চলে আসবে, ঠিক আছে? তো আগে টুলস এর কথা চিন্তা করেন না, আগে হচ্ছে নোটিফিকেশন আসছে ম্যাম তাহলে টার্ন অফ প্লিজ রেকর্ড তাহলে বন্ধ হয়ে যাবে কোথায়? এই যে রিমোট আছে টিভি রিমোট একটা প্রেস করেন তাহলে চলে যাবে মনিটর রিমোটটা ম্যাম দেখি বন্ধ আগে একটু ই করে নেন ম্যাম ভলিউমটা প্লাস মাইনাস করে দেন বা কিছু একটা করেন যে কোনো একটা বাটন প্রেস করলেই হবে টিভি রিমোট কি এটা? হ্যাঁ যে কোনো একটা চলে আসছে। আচ্ছা, সো আমাকে দেখেন, এরপর হচ্ছে লেন্থটা আমরা নেওয়ার পর, এরপর হচ্ছে আমি কিন্তু ওয়ার্ড কাউন্টার আমাকে বলছে যে 2400 ওয়ার্ড, আমি লিখছি 2600 ওয়ার্ড। স্যার আমাকে দিয়েছে 2400 ওয়ার্ড, আমি দিয়েছি 2600 ওয়ার্ড। এই 2600 ওয়ার্ড কিভাবে করতে হয়, এটা হচ্ছে আমি ওই যে ওয়ার্ড ফাইলে কাজ করছি সেই ওয়ার্ড দেখে, আমি কিন্তু ওয়ার্ড কাউন্টারে যে দেখিনি। ম্যাম একটা কথা বলি, বলে যাদের হচ্ছে টাইপিংটার সম্পর্কে ধারণা নেই, যারা এমনি এমনি টাইপিং করে এদের তো করতে অনেক সময় লাগবে ম্যাম লাগবে, অবশ্যই লাগবে, সময় লাগবে তো অবশ্যই, কিন্তু লিখতে লিখতে অভ্যাস হবে। আমরা কি মোবাইল আগে ইউজ করতাম? তাও এখন কি মোবাইলে একটা মেসেজ টেক্সট হুটহাট 1 সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারি না? অভ্যাস আছে দেখি তো। তো এরকম হচ্ছে আপনাদেরও অভ্যাস করতে হবে টাইপিং। এই যে টাইপিং এর উপরে আবার অনেক ডিফারেন্স করে যে আমি কন্টেন্ট কতদিনে লিখবো হ্যাঁ, ওই জন্য তো প্র্যাকটিস থাকতে হবে। আচ্ছা, এরপর দেখেন কিন্তু কন্টেন্টের উপরে কিন্তু হিউজ মার্কেট আছে, কন্টেন্টের উপর হিউজ মার্কেট আছে। একটা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করে। তারপর হচ্ছে একটা পোস্ট করে দিবেন, সেটার জন্য কিন্তু আপনি পেমেন্ট করে। কেন? তারা কি এআই টুল দিয়ে লিখতে পারতেছে না? কিন্তু লেখে না কেন? কারণ হচ্ছে এটা ইউনিকিটি পায় না। আচ্ছা। ওয়ার্ড গুলো স্ট্যান্ডার্ড ওয়ার্ড থাকে না, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ওয়ার্ড যেটা একটা সেটা হিউম্যান তো- ব্রেন থেকে যেটা আসবে, একটা টুলস কিভাবে ওটা দিতে পারবে? মানে একটা সিম্পল জিনিস যে একটা সেন্টেন্স যেটা তো সিম্পলি লেখা যায়, এআই না একটু ডিফারেন্ট করে একটা খুব হার্ড করে লেখে, কিন্তু যেটা মানুষ পড়ে বুঝতে পারবে না। বুঝতে পারবে না ওয়ার্ডটা। আমি একে বুঝাইতে হয় তুমি বলবা যে সফট করে লেখো হার্ড করে না আচ্ছা, সময় চলে যাচ্ছে। কিওয়ার্ড প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে 6 জায়গায়। অবশ্যই আমার হচ্ছে কিওয়ার্ডটা থাকতে হবে ইউআরএল এ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমার পোস্ট টাইটেল H1 যেটা, আর হচ্ছে কন্টেন্ট 100 ওয়ার্ড, ইমেজ অল্টার ট্যাগ। এই 6টা জায়গায় আমার কিওয়ার্ডটাকে অবশ্যই অবশ্যই প্লেস করতে হবে। এটা কিন্তু এসইও এর একটা জন্য টুলস। ওকে, এরপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এখন আমি কত ওয়ার্ডের মধ্যে, আমার যে এই যে 1000 ওয়ার্ডের মধ্যে আমি কয়বার আমার কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করব। আমি যে বলতেছি এতক্ষণ ধরে যে কন্টেন্টের বা আর্টিকেলে 100 এর মধ্যে আমরা হচ্ছে একবার কি রাখবো, কিওয়ার্ডটা রাখবো, কিন্তু এই কিওয়ার্ডটাকে আমি আবার কত জায়গায় বসাতে পারি, কিওয়ার্ডটাকে কত জায়গায় বসাতে পারি, তার জন্য একটা ডেনসিটি আছে যেটা মান হচ্ছে 0.2%। এটা আপনাদের পরীক্ষায় আসে, কত পার্সেন্ট? 0.2%। বারবার বলতেছি, কিওয়ার্ড ডেনসিটি 0.2%।
0.2%। ওকে, এখন এটার ক্ষেত্রে তো আসবে না, এটা যদি দেখি এখন আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা কি এখানে? বেস্ট স্মুদি মেকার্স, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা। সো এটাকে আমি কপি করে দেখি আমি কয়বার এখানে বসানো হয়েছে। হ্যাঁ, কন্ট্রোল F দিয়ে দূর তাই চলে গেলাম। কারণ 0.2% বলতে এখানে মানে আমার কয়বার focus use করছে? keywordটা আমি কয়বার প্লেস করব, আমার আর্টিকেলের মধ্যে কয়বার আমি প্লেস করব। তো এখানে আছে কত? 5 বার। দেখেন বেস্ট স্মুদি মেকার্স, এখানে একবার, এখানে একবার, 4 বার, 5 বার। এখন আমার ওনার ওয়ার্ড কতগুলো আছে সেটা আগে আমি দেখি নাকি। ওয়ার্ড দেখার জন্য তিন হাজার 3,288 কে পার্সেন্টেজ করেন হচ্ছে 0.2%। কতবার আসে দেখেন? 6টা। হ্যাঁ 6টা। 6টা না? তো 6 প্লাস আসলে এখানে ওনারা কতবার ইউজ করছে? 5 বার। কারণ আপনার এটা আমি আবার বলবো যে হচ্ছে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা দেখেন 3000 ওয়ার্ডের মধ্যে সে 5 বার ইউজ করছে। আপনারা যদি 2000 ইউজ করেন তাহলে কতবার ইউজ করবেন? 4টা। 4টা। কিন্তু 4টা থেকে একটু কম, যত আসে তার থেকে একটু কম দেখবেন। এটা হচ্ছে 0.2% হচ্ছে ম্যাক্সিমাম, 0.2% ম্যাক্সিমাম। এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে কম হতে 2 বা 3 বার আপনারা ইউজ করেন, 2 বা 3 বার। কারণ আমরা কি ইউজ করি, এই ফোকাস কিওয়ার্ডের এগেইনস্টে আমরা ইউজ করি এটার অপোজিটে, মানে এটা সাপোর্টিভ হিসেবে কি কিওয়ার্ড ইউজ করি? LSI কিওয়ার্ড। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো কিওয়ার্ডটা যখন আমরা প্লেসমেন্ট করব বা আর্টিকেলে বসাবো 0.2% এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর চেয়ে কম আমরা বসাবো। এই যে LSI লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, এটা বলতে আমরা কি বুঝি? ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড, সেটা হচ্ছে আমার কি? LSI কিওয়ার্ড। এমন এটা আমরা কেন ইউজ করব? আমি কিন্তু অডিটে বা এইভাবে বলে আসছি, এবার আপনারা বলেন এটা কেন ইউজ করব? আর বেটার র্যাঙ্কিং, আর কি? কিওয়ার্ড স্টাফিং না হয়। কিওয়ার্ড স্টাফিং যাতে না হয়। আর বেটার র্যাঙ্কিং কেন, কিভাবে হয় এটা? বেটার র্যাঙ্কিং তো বুঝলাম, রিজনটা কেন বলছি আমি? ইমন স্যার বলেন। সাপোর্টিভ হ্যাঁ, সাপোর্টিভ কিওয়ার্ড সাপোর্টিভ কিওয়ার্ডই তো এলএসএ কিওয়ার্ড। এখন বেটার র্যাঙ্কিং কেন আমরা বলতেছি? বেটার র্যাঙ্কিং কেন আমরা বলতেছি? কোশ্চেনটা আমি এখনো বুঝিনি। মানে আমি হচ্ছে এলএসএ কিওয়ার্ড দুইটা কারণে ইউজ করি। একটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং থেকে অ্যাভয়েড করার জন্য, আর একটা হচ্ছে বেটার র্যাঙ্কিং এর জন্য। এখন এটা বেটার র্যাঙ্কিং কিভাবে হয়? এলএসএ কিওয়ার্ডটা আমি ইউজ করলে কেন বেটার র্যাঙ্কিং হবে? ও কারণ হচ্ছে কি মনে নেই ম্যাডাম। এই যে আপনাদের অনেকদিন পড়া ধরি না, এখন সবার মাথা একদম মরিচিকা ধরে গেছে। বলেন, কেউ পারবেন না? আইডিয়া করা যায় কেন হবে? কারণ ওই এলএসএ কিওয়ার্ডটা লিখে সার্চ করে অনেকে, ওইটার আশেপাশে যদি কোনো কিওয়ার্ড লেখে এটাতেই আসতে আসতে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে র্যাঙ্কিংটা পাওয়া যায়। এই ওয়েবসাইটটা কি ছিল নাম? goodhousespeaker.com না? এই যে দেখেন আসছে। আমি কি বেস্ট ব্লেন্ডার লিখছি নাকি এটা লিখছি? এটা ইনফো কিওয়ার্ডটা লিখলাম না? ইনফো কিওয়ার্ডটা এখানে কি হিসেবে আছে? LS1 হিসেবে আছে। LS1 তো আমার উপরে, LS1 আমার উপরে, যেটা হচ্ছে সরি এটা হচ্ছে আমার কি H1, আর এটা হচ্ছে আমার LSA কিওয়ার্ড, এটা H2 হিসেবে ধরলাম। এখন এটা লিখে সার্চ করলে আমার কি সেম ওয়েবসাইটটা আসতেছে না? এই যে সেম ওয়েবসাইট। এখন এটার কি একটা সার্চ ভলিউম থাকবে না? থাকার তো কথা। এটা অন্য জায়গায় দিলে যেহেতু আমি সাজেস্টেড থাকে,
স্পাই ফুড থেকে আমরা দেখতে পারি। তো এখন দেখেন এটারও কিন্তু সার্চ ভলিউম থাকে এবং ওটারও কিন্তু সার্চ ভলিউম আছে। এখন দুইটারই সার্চ ভলিউম থাকায় বিধায় কিন্তু সেটা এখানে শো করতেছে বা আমার ওই ওয়েবসাইটটাকে আমরা পাচ্ছি। এখন কোনো মানুষ এই বেস্ট ব্লেন্ডার লিখেও সার্চ করতে পারে, কোনো মানুষ এই কিওয়ার্ডটা দেখেও সার্চ করতে পারে। তাহলে কি এটা বেটার র্যাঙ্কিং এর জন্য ইফেক্ট পড়তেছে না? এখন বুঝতে পারছি? আপডেট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আপডেট ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি বেসিক্যালি? জানি কেউ? আপডেট করবো যে হুম আপডেট হলো অন্য কি করা না, ফ্রিকোয়েন্সিটা আছে শুধু আপডেট ফ্রিকোয়েন্সিটা ওই রেডিও সিগন্যাল সব ফ্রিকোয়েন্সি মোবাইল তরঙ্গ আচ্ছা, আমরা দেখেন আমরা একটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে লিখতেছি যে এখন এটা তো আমাদের অ্যামাজন থেকে বা কোনো একটা ইয়ে থেকে আমরা প্রোডাক্টটা নিচ্ছি, ঠিক আছে? এখন এটা যে রেগুলার বেসিসে এরকমই থাকবে এমন তো না, তার তো আপডেট আসতে পারে না। তা আমাদের সেই আপডেট অনুযায়ী কিন্তু আমাদের কন্টেন্টটাও কিন্তু আপডেট করতে হবে। যেমন এটাকে আমরা যে লিখলাম যে পোস্টটা কবে করছে, এটা তো মে মাসের 31 তারিখে মে মাসে 2023। আসলে কি সে এটা এই তারিখেই করছে? তার এই ওয়েবসাইটের এজ হচ্ছে 20 বছর, ঠিক না? কিন্তু এই কন্টেন্টটা ধরেন লিখছে, কিন্তু এটা কি সে এখনই লিখছে? সেটা কিন্তু সে আগে লিখছে, সেটা আবার আপডেট দিছে, যেটাকে বলা হয় পোস্ট রিভিশন। যেটাকে বলা হয় পোস্ট রিভিশন। এই রিভিশনের মাধ্যমে আমি আমার আপডেট করে থাকি, মানে হচ্ছে আগে যে ডেটটা আছে সেই ডেটটা সে চলে যায়, নতুন একটা ডেট আমাকে পোস্ট রিভিশনে দিয়ে দেয়, যাতে করে নতুনভাবে এটা আপডেট হয়, ডেট এবং তারিখটা আপডেট হয়। এবং সাথে করে যদি কোনো ডিটেলস আমাকে ইনফরমেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? রিপোস্ট করা আবার পুনরায় পোস্টটাকে আপডেট করে দেওয়া। হ্যাঁ, কন্টেন্ট ফরমেশন নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এবার হচ্ছে কন্টেন্টের প্ল্যানিং। আমরা প্ল্যানিং করতে হবে, হ্যাঁ প্ল্যানিং করতে হবে। আর অনেক কিছু আছে বাবারে, আজকে শেষ হবে কিনা আল্লাহ জানে। ওকে, কন্টেন্টের প্ল্যানিং বলতে আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট ইন্টেনশন। কন্টেন্টের ইন্টেনশনটাকে আমাকে বোঝাতে হবে। কন্টেন্ট কি করতে হবে? আমাকে ইন্টেনশনটা বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড আমাকে কি করতে হবে? কিওয়ার্ডটাকে বোঝাতে হবে। আমার গুগলের কাছে যদি কোনো একটা কিছু লিখি, যেমন ধরেন আমি এখানে যে যদি লিখি কন্টেন্ট ফরমেশনটা কি বলছিলেন? বুঝাবো, ওটা আসতেছি। এখন আমি যখন ব্লাড প্রেশার দিয়ে সার্চ করলাম, ধরেন ব্লাড প্রেশার দিয়ে সার্চ করলাম, এখন আন্ডারস্ট্যান্ডিং ব্লাড প্রেশার রিডিং, তারপর হোয়াট ইজ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার সিমটম অ্যান্ড কজ। এই যে দেখেন আমি যে কিওয়ার্ডটা দিলাম, সেই কিওয়ার্ডের জন্য কি আমি এক্সাক্ট যেটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে বা একটা প্রোডাক্টের বা এটার হচ্ছে সম্পর্কে জানতে না, এটা হচ্ছে ব্লাড প্রেশারে কোনো একটা মেশিন পারচেস করতে চাচ্ছি, তাহলে আমি ব্লাড প্রেশার লিখলাম, তাহলে কি সেই অনুযায়ী আমার ইনফরমেশন আসছে? তাহলে আমাকে কিওয়ার্ডটা ওইভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে মানুষ লিখে যেই প্রোডাক্টটা চাচ্ছে সেই প্রোডাক্ট অনুযায়ী আমাকে দিতে হবে। দেখেন আমাদের কিন্তু মার্কেটে আমরা যদি যাই, কেউ যদি এখানে দেখেন অনেকে এরকম আসি আমরা বা অনেকে নাই, প্রোডাক্ট যখন কোনো কিছু পারচেস করতে চাই বেসিক্যালি, সো কেউ যাই হচ্ছে কোনো একটা প্রোডাক্টের প্রাইস জানতে, ঠিক আছে, একটা প্রোডাক্টের প্রাইস জানতে, কেউ হচ্ছে ওটাকে ট্রায়াল দিতে যায়, একটা সেলফি তুলে চলে আসে শেষ বা কেউ হচ্ছে টাকা নিয়ে রেডি থাকে আমি এই প্রোডাক্টটাই নিব, ঠিক না? 3 ধরনের মানুষ থাকে। একটা হলো আমি একটু দরদাম করে দেখে আসি পরে কিনবো, আরেকজন হচ্ছে শুধু শুধু হুদাই ঘুরতে যায়, যে সে যে একটা সেলফি তুলে বা এটা এইভাবেই ঘুরে আসে। আরেকজন হচ্ছে বা কেউ আছে ফ্রেন্ডের সাথে আমরা যাই, ঠিক না? আবার কেউ আছে হচ্ছে কি এসি বাতাস খেতে দেয়। আবার কেউ আছে একটা জিনিস কিনতে যে 6-7 জিনিস কিনে নিয়ে এসে পড়ে। হ্যাঁ, আবার কেউ আছে টাকা নিয়েও সে রেডি থাকে, ঠিক না? তো আমাকে কি করতে হবে? এই 3 ধরনের মানুষকে কি ইন্টারাক্ট করতে হবে যে আমার প্রোডাক্টটা নেয়ার জন্য সেই ধরনের কন্টেন্ট যাতে সে এখানে সে আটকায়া যায়।
যেমন ধরেন আমরা কোনো একজন মানুষ আমাকে নিয়ে গেল যে প্রোডাক্ট একটু দেখে আমি কিনবো না, তারপরে গেলাম দেখে ভালো লাগলো আমি নিয়ে আসে পড়লাম, ঠিক না? তো আমাকে এই যে কন্টেন্টের কথা বলতেছি, তো কন্টেন্ট আমার এরকমই হতে হবে যাতে করে মানুষ এখানে এসে আটকে যায়। আসলে এটা আমার সাথে হয়। আমার যেরকম আমি তো কিছু ব্র্যান্ড আছে না, হাই এন্ড ব্র্যান্ড, অনেক কেনা যায় না, অনেক দাম, স্কিন কেয়ার প্রোডাক্ট, আমি কেন জানি এগুলো সার্চ করে করে শুধু দেখি ম্যাম, আমার দেখতেই ভালো লাগে, জানি কিনতে পারবো না, আর আমার দেখতে ভালো লাগে। চ্যানেলের প্রোডাক্ট আমি শুধু দেখি। আচ্ছা, সবাই নোটপ্যাডটা একটু ওপেন করি, সরি নোট ওপেন করেন। আমি ডুও ইউজ করবো। আচ্ছা, আমরা প্রোডাক্টটা কোথা থেকে নিব কোথা থেকে নিব বলেন তো? প্রোডাক্টটা কোথা থেকে নিব? বেস্ট বাই, অ্যামাজন বেস্ট বাই, অ্যামাজন বেস্ট সেলার। সেলার, সেলার। আচ্ছা, তো একটু নোট ডাউন করি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কি কি ইনফরমেশন থাকতে হবে বা কি কি থাকতে হবে। এটা ইন স্টকে থাকতে হবে, কি দিব এটা? হ্যাঁ। হ্যান্ডলিং কি দিব এটা? হেডলাইন হেডিং ফরমেশন কন্টেন্ট ফরমেশন। 100, আমার কিছু দেখা যাচ্ছে না এখানে, ম্যাম লাইট অন করে দিন। আপনারা দেখতে পারবেন? হ্যাঁ দেখতে পাবো, কারণ ম্যাম এটা তো আর না, প্রজেক্টর না এটা। টিভি, হ্যাঁ তাহলে অন করে দেন। লাইটটা অন করে দেন তো আপু। এখানে লেখাটা খুব কষ্ট হয় বুঝছেন, এটার জন্য অনেক ডার্ক তো। 100 প্লাস হচ্ছে রেটিং, ম্যাক্সিমাম হচ্ছে আপনার রিভিউজ। আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেটার জন্য ম্যাক্সিমাম রেটিং হচ্ছে স্টার, কই স্টার, শুড বি 5 স্টার। লেখাগুলো এরকম কেন এখানে? আমি রেটিংটা কি মানে অ্যামাজনের ওয়েবসাইটে থাকতে হবে না আমাদের ওয়েবসাইটে? হ্যাঁ, রেটিংটা কি অ্যামাজনের ক্ষেত্রে। অ্যামাজনের প্রোডাক্টের ক্ষেত্রে হুম, অ্যামাজন চয়েস। সরি, ওকে। আমাকে এই ফরমেশন যাতে হবে ইন স্টক, 100% রেটিং, ম্যাক্সিমাম রেটিং শুড বি 5 স্টার, প্রাইস অ্যাট লিস্ট কত $40, এভারগ্রিন অ্যান্ড অ্যামাজন চয়েস আমাকে থাকতে হবে। এবারে কি অ্যামাজন চয়েসটা বলবো? এটা বোঝার তো আমি তো যাইনি এখনো, আমি জাস্ট লিখতে বলছি। অ্যামাজন বেস্ট সেলার, ফার্স্ট অফ অল আমি কান্ট্রি কোডটা চেঞ্জ করে নেই। ওকে, সো আমাদের কি ইউজ করব? ব্লেন্ডার না? আচ্ছা, আমরা যেই একটু দেখি, একটু পরে আমরা আলোচনা করি, হ্যাঁ। ওকে, সো আমরা যেটা বললাম যে ফার্স্টে কি হবে, আমাকে ইন স্টক থাকতে হবে। ইন স্টক আছে এই প্রোডাক্টটা? হ্যাঁ, আমি এটা কি অ্যামাজনে আছে, তো প্রাইম সেলার কেন চাচ্ছি? আচ্ছা, এরপর দেখেন আমি এটা শেষ করি। 100% রেটিং, আমার 100% রেটিং আছে কিনা। তো আমার রেটিংটা কোথা থেকে দেখবো? এখানে কত আছে রেটিং দেখেন তো, 3.9 এই যে আচ্ছা
1000, তাহলে কি 100+ আছে, তাহলে কি আমি এটা নিতে পারবো? এরপর দেখেন ম্যাক্সিমাম রেটিং শুড বি 5 স্টার, এটা কত স্টার আছে? 5 স্টার 6% আছে। 5 স্টার আমরা নিব, ঠিক আছে? তাহলে এটা নেওয়া যাবে না, 5 স্টার আমাকে থাকতে হবে। 5 স্টার নাই, সে আছে কত? 3.9। ওকে, তারপর হচ্ছে প্রাইস অ্যাটলিস্ট কত? $40। এখানে কত আছে? 44। এরপর হচ্ছে আমার এভারগ্রিন। এভারগ্রিন আমরা কিভাবে দেখি? ব্লেন্ডার, এটার জন্য আমরা গুগল ট্রেন্ডসে দেখি না? গুগল ট্রেন্ডসে যে আমরা দেখবো যে ব্লেন্ডার আসলে কি এটা এভারগ্রিন কিনা। অবশ্যই তো এভারগ্রিন, ব্লেন্ডার তো সবসময় কাজে লাগে। মানে সবসময় কাজে লাগে আর কি। হ্যাঁ, যেটা সব সময় চলে, যেমন এয়ার কন্ডিশন কি সব সময় চলবে? না, ফ্যানও কিন্তু সবসময়, শীতকালে কিন্তু আমরা ফ্যানও ইউজ করি না, ঠিক না? আচ্ছা, চশমা সবসময় চলে। ফ্রিজ আর বছর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামাজন চয়েস। অ্যামাজন চয়েস এটা আছে কিনা সেটার জন্য দেখি, যদি আমরা এখানে লেখা থাকবে যে অ্যামাজন চয়েস, হ্যাঁ এই 97 আচ্ছা দেখি, আরেকটা প্রোডাক্টে চলে যাই। দূর। এটা ইন স্টকে আছে। তারপর অ্যামাজন চয়েস কোথায়? এখানে এটা তো খুব কম প্রোডাক্ট। হ্যাঁ, এখানে 5 স্টার কে বলছে নাই, 44% আছে। 5 স্টার, এই যে 5 স্টার তো কাছাকাছি। বা আপনি কি বলতে চাচ্ছেন 5 স্টারটা সবচেয়ে বেশি পার্সেন্টেজে থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে ওটা নিতে পারবো। বেশি মানুষ 5 স্টার দিছে এরকম কিছু বুঝাইতেছে। 5 স্টার, এই যে 5 স্টার রেটিং আছে, সেটাই তো, ওটা নিতে এটা পারবো। 5 স্টার, এটা নিতে পারবো। এটা, আচ্ছা, অ্যামাজন চয়েস এটা হচ্ছে আপনার এখানে লেখা থাকবে যে অ্যামাজন চয়েস। এটা যদি এটা পাচ্ছি না কেন বুঝলাম নিচে না। আসেন। আমি একটু আর কন্ট্রোল নিচে দিয়ে আসেন। ফাইন্ড আউট করে। না, নিচে আসেন, এখানে আমাজন চয়েস আলাদা দেওয়া থাকবে স্টক লেখা আছে। উপরে। আপনার প্রাইম সেলারটা অন করেন না, উপরেরটা। আর একটু উপরে, ও বাম পাশে যে প্রাইমে ক্লিক করেন, এটা উপরে ওই যে প্রাইম, হ্যাঁ হ্যাঁ, এটা সিলেক্ট করেন। করলাম, এরপর মানে সব 5 স্টার গুলো এখানে আসবে, আর অ্যামাজন চয়েস আসবে সাইডে একটা অপশনের মধ্যে। হ্যাঁ, সেটা তো আসে নাই। আসেন একটা যে কোনো একটা সিলেক্ট করেন না, নিচে নামতে তারপর দেখেন। একটু আগে ছিল কিন্তু। আর কি করে আগে পাচ্ছেন? আচ্ছা, এখানে লেখা থাকবে অ্যামাজন চয়েস হিসেবে, মানে এটা লেখা থাকবে যে কোনো একটা সাইডে, এটা লেখা থাকবে যে অ্যামাজন চয়েস। হ্যাঁ, এটা দেখি আছে কিনা, যদি না থাকে তাহলে খুঁজে নিতে হবে। ওটা তো স্পন্সরের মধ্যে আছে। না, স্পন্সর ছাড়া যখন এই প্রোডাক্টটা বেশি সেল করা হচ্ছে সেক্ষেত্রে আপনার অ্যামাজন চয়েসটা আসে। একটু আগে ছিল। ফ্রি রিটার্নসও আছে এখানে বাবা। বাংলা আনতে গেলে বাংলাদেশে ওয়েট চার্জ দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে দেখেন, এই যে আমাদের ডাইমেনশনটা লেখা আছে, এখন এই ডাইমেনশনটাকে আমি যদি এই সেম প্রোডাক্টটা নিয়ে কাজ করি, এগুলো চেঞ্জ করতে পারবো? না, এগুলোকে আমার ঠিকই তো দিতে হবে। কিন্তু অ্যাবাউট দিস আইটেম, এটা কিন্তু আপনাদেরকে ডিফারেন্স লিখতে হবে। কখনোই ডুপ্লিকেট আমরা লিখবো না, ঠিক আছে? কখনোই ডুপ্লিকেট দিব না। তো এখানে দেখেন আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ড কালেক্টিং প্রোডাক্ট ইনফরমেশন। আমি ইনফরমেশন গুলো কোথা থেকে পাবো? আমাকে অবশ্যই একটা যখন পোস্ট করবেন তাকে টেকনিক্যাল, যেমন বললাম ডাইমেনশন যেগুলা এবং প্রোস এন্ড কনস আমাকে দিতে হবে। কি দিতে হবে? প্রোস এন্ড কনস, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এটা আমরা কোথা থেকে লিখবো? বলতে তো বুঝলাম, বাট কিভাবে লিখবো? ওকে, এখন ওই অ্যামাজন থেকে এই পিকচার গুলো কি হুবহু আমরা দিয়ে দিব নাকি গুগল করে আলাদা কোনো পিকচার? এই প্রোডাক্ট পিকচার গুলো তো সেমই দিব।
হ্যাঁ, প্রোডাক্ট এটা সেম দিতে পারবেন, কিন্তু এখান থেকে তো আপনি এখন ইমেজটা নিতে পারবেন না, নিতে পারবেন ডাউনলোড হবে না? না। স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন। আর বেসিক্যালি হচ্ছে সেম প্রোডাক্টই হচ্ছে আমার অনেক ধরনের ইয়ে আছে, ইমেজে আপনি পাবেন যেটা ডুপ্লিকেসি ধরনের, ওখান থেকে আপনি দিতে পারবেন। যখন আপনি অ্যামাজনের সাথে অ্যাসোসিয়েট করে নিবেন তখন কিন্তু এখান থেকে আপনি ইমেজ নিতে পারবেন। ওকে, সো দেখেন এখন হচ্ছে আমি কি করবো যে অ্যাবাউট দিস আইটেম, তো এখানে হচ্ছে এখান থেকে আমরা এটা জানবো, বা এই যে এনার যে কোন ওয়েবসাইটের থ্রুতে আসছে উনি, ওয়েবসাইটটা কোথায়, ধরেন এখানে একটা ওয়েবসাইট আমার আছে, এখন ওনাদের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই এটাতে যদি আমি যদি যাই রিড মোডে, এই যে আমার ইনফরমেশন গুলো যে দেওয়া আছে ডাইমেনশন গুলা, এগুলো কি চেঞ্জ হবে? না, এবং এখানে আমার প্রোডাক্টের সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, এই ডেসক্রিপশনটা তাদের থেকে নিয়ে আমি হচ্ছে আমার মতো করে আমি লিখবো, একটু মডিফাই করে হ্যাঁ একটু মডিফাই করে, এবং সেটা মডিফাই কোথা থেকে করবো বলেন তো? কুইলবোর্ড থেকে আমরা এটা চেঞ্জ করে মডিফাই করে আনতে পারি। এখন প্রস এন্ড কনস কোথা থেকে আনবো? আর প্রস এন্ড কনস আনার জন্য হচ্ছে আমরা এখানে কিন্তু নিচে কিন্তু দেয়া থাকে যে প্রস এন্ড কনস, তাদের তো দেয়া থাকে, একটা ওয়েবসাইটে থাকে, কম্পিউটার থেকে আমরা দেখতে পারি, তাছাড়া হচ্ছে আমরা অ্যামাজন থেকেও কিন্তু আমরা নিতে পারি। যেমন দেখেন এখানে 5 স্টার যারা রেটিং আছে তারা কি অবশ্যই ভালো কিছু ভালো কিছু লিখছে, আর যারা 1 স্টার লিখছে তারা নেগেটিভ নেগেটিভ লিখছে। কিন্তু নেগেটিভ বললে কি আমি সেরকম নেগেটিভ ভাব দিব? না। আমি তো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, এখন যদি আমি বলি যে প্রোডাক্টটা খারাপ তাহলে কেউ নিবে? তাকে বোঝাতে হবে, যেমন ধরেন আমি একটা মানে মোটর কিনলাম, সেই মোটরের জায়গা খুব বেশি দখল করে কিন্তু সেটা ভালো কাজ করে, এভাবে তাকে বোঝাতে হবে। হ্যাঁ, খারাপ হলে বুঝাতে হবে যে এটাই ভালো। ইয়েস, কারণ দিন শেষে তো লাভ আমাদের হতে হবে, ঠিক না? এখন দেখেন উনি যে লেখছে ডিসঅ্যাপয়েন্টিং, এখানে যে ডিসঅ্যাপয়েন্টিং লেখছে এগুলো কি আমরা দিতে পারবো? দিতে কিন্তু পারবো না। সো আমাকে কি করতে হবে, এখান থেকে কিছু ইনফরমেশন, যেমন এটার সাইজটা বেশি বা এটার প্রাইসটা বেশি কিন্তু সে মানে ভালো, এই ধরনের আমার কর্নস গুলা দিতে হবে। এটা দিতে হবে, দামে কম মানে ভালো, কাকলি পারে। আচ্ছা, ইউটিউবে গিয়ে আমরা যদি দেখুন এটা লিখি, দাঁড়ান এক মিনিট, হ্যাঁ ব্লেন্ডারটা যদি নিয়ে আমি এটা লিখি, এইসব বাংলা আসছে কেন, ইংলিশ চেঞ্জ করতে হতো। এটা দেন। এখন মেয়েদের নাকি আবার এই বাউচি খানার কাজ শিখে দিচ্ছে স্কুলে 1 থেকে 6 পর্যন্ত। এখন আচ্ছা আচ্ছা দেখেন, এখন এই যে আমি একটা ইয়েতে আসলাম, আসার পরে কিন্তু এখানে সাবটাইটেল মানে সিসি আমি কিন্তু ওপেন করা আছে, সাবটাইটেল মানে ওপেন করা আছে, এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি না, হ্যাঁ, একটা ব্লেন্ডারের এই ইনফরমেশন গুলো পাচ্ছি, যেহেতু এখান থেকে কিন্তু আমরা একটা ইনফরমেশন কালেক্ট করতে পারি, কিন্তু ডুপ্লিকেট করতে পারবো না। বা আমি যদি ডেসক্রিপশনে যাই এখানে কিন্তু তাদের ইনফরমেশন দেওয়া থাকে, এবং কমেন্ট সেকশনে গেলে আমি পাবো যে আসলে কি এক্সাক্ট এটা ভালো কিনা, এখান থেকেও কিন্তু আমরা প্রস এন্ড কনসটা কালেক্ট করতে পারি, ইউটিউব থেকেও করতে পারি, ইউটিউব ডেসক্রিপশন থেকে করতে পারি, এখান থেকে হচ্ছে নিচে আমাদের কমেন্ট সেকশন থেকেও করতে পারি, আর এটা কোথা থেকে করতে পারি, অ্যামাজনের হচ্ছে রেটিং থেকেও আমরা নিতে পারি প্রস এন্ড কনসটা। হ্যাঁ, এই যে এই বিষয়টা যখন ডিজিটাল মার্কেটিং মানে আমি শিখেছিলাম, তো এর আগে আমি এই বিষয়টা মানে অ্যাপ্লাই করছিলাম, মানে আমি জানতাম না টোটালি, আমি যখন নিজের পেজে কাজ করছিলাম তো সেক্ষেত্রে আমি এটা দেখার পর ওনারা মুখে বলছে, তো মুখে বলার পর ওটাকে আমি নিজের মতো করে লিখছি, ঠিক আছে? সো এটা হচ্ছে নিজের থেকে একটা আইডিয়া জেনারেট করতে হয়। ইনলিস্টিং প্রোডাক্ট সেল, ইনলিস্টিং প্রোডাক্ট সেল আমরা লিস্টিং কিভাবে করবো সেটা তো বললামই। তো হচ্ছে এফএকিউ অ্যাবাউট দ্য প্রোডাক্ট, এফএকিউ কিভাবে আমরা জানবো? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা এফএকিউ এই মানেটা কি, মানে হচ্ছে মানুষ যাতে কোশ্চেন করতে পারে এবং অ্যান্সারটা সেখানেই থাকে, অ্যান্সারটা কি সেখানেই প্রোভাইড হয়, এই ধরনের কোশ্চেন সেটগুলো আমরা এফএকিউটা নিচে রাখবো, যাতে করে মানুষ এখান থেকে কোনো একটা কোশ্চেন করলে সাথে সাথে পেয়ে যায়, বা ইনফরমেশন মানুষ এইভাবে বিভিন্ন ধরনের কিউরিজ কিন্তু মনে জাগে যে এটা কি হতে পারে বা এটা কেন হতে পারে, এরকম ধরনের কোশ্চেন আসে না? এই কোশ্চেন গুলা এখানে দেখেন উনি ব্লগ সাইট তৈরি করছে কিন্তু উনি কোনো কোশ্চেন সেট করে নাই। অবশ্যই এফএকিউ থাকতে হবে, প্রস এন্ড কনসও থাকতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ এটা করে কি হয় মানুষে কিন্তু এটা আপনি আরো বেশি ইনরিচ করতে পারে। ওনার তো অ্যাডে ভরপুর, কি অ্যাড দেখবো,
নিয়ে আর কি খাওয়াবো ওগুলো এটা তো প্রোডাক্ট লিস্ট পোস্টে চলে আসছে। আচ্ছা যাই হোক, এফিকিউটা আমরা কোত্থেকে সেট করব? এফিকিউ ফার্স্ট অফ অল আপনারা সেট করতে পারেন হচ্ছে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের মানুষ কোশ্চেন করে, কমেন্ট সেকশন। এটা গেল এক। আরেকটা হতে পারে, এই যে আমি যদি একটু উপরে যাই, এখানে কি কোশ্চেন পিপল আস্ক অলসো আস্ক পাচ্ছি? এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, দেখেন অ্যান্সার শো দেওয়া আছে। তো এরকম করে আমরা হচ্ছে এক একটা পোস্টের জন্য 5-6টা এফিকিউ রাখবো। কয়টা? 5 থেকে 6টা আমরা এফিকিউ কোশ্চেন রাখবো এবং অ্যান্সারটাও এখানে আমরা প্রোভাইড করে দেব। এফিকিউ অ্যানসারটা কি ইউনিক হতে হবে? অবশ্যই ইউনিক হতে হবে, ডুপ্লিকেট কোনো কিছু করা যাবে না। এবং ডুপ্লিকেট করলে সেটা কিন্তু সাথে সাথে ধরে ফেলে, এটা কিন্তু বলছি আপনাদেরকে। গুগল যেটা দিছে মানে দেখেন এটা লজিক্যাল ফিজিক্যাল কি নেই দিলে তো ঠিক মানে এটা কুইলবোর্ডে দিয়ে একটু চেঞ্জ করে নিলাম হ্যাঁ, চেঞ্জ করে নেবেন। 80% আমরা ডুপ্লিকেট দেখার জন্য কিসে যাই? ডুপ্লিকেট এটা দিলাম। উনি ডুপ্লিকেট করছে, 100% প্লাগরিজম আসছে। আর আমরা হচ্ছে যে কন্টেন্টটা লিখবো, সেই কন্টেন্টটা হচ্ছে রিডিবিলিটি কত হতে হবে? 5 to 7 হুম, রিলেটিভ 5 to 7 5 to 7 বা 4 হতে পারে। আবার অনেকে আবার 3-2% 1% এটা বা বাচ্চা পড়াশোনা হয়ে যায়। সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ তো আপনি 8 পর্যন্ত নিতে পারবেন। দেখেন এটাতে লিখছেন রিডিবিলিটি কত আসছে ওনার? 8। এবার এখানে কিন্তু সেন্টেন্সটা কি কি কোন জায়গায় কি আছে সবকিছু ইনফরমেশন দিচ্ছে। আপনারা ফার্স্ট অফ অল এখানে রিডিবিলিটি চেক করে নেবেন। হ্যাঁ, রিডিবিলিটি চেক করে নেবেন। আর যখন একটা কন্টেন্ট লিখবেন, আর্টিকেল লিখবেন, ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস মাথায় রাখবেন। শর্ট সেন্টেন্সে লিখতে হবে। যত সেন্টেন্স বড় হবে তার রিডিবিলিটিটা তত বেশি হবে। এবং আরেকটা হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্সে লিখতে হবে। কি? অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে। আর হচ্ছে আপনাকে মানে প্যাসিভে আমরা আনতে পারবো না, অ্যাডভার্ব এগুলো আমরা ইউজ করব না। ঠিক আছে, অ্যাক্টিভ করে লিখতে হবে। দেখি ডুপ্লিকেটারে কি আসছে। ওনাটা কি আসছে দেখেন, সিমিলার অ্যাজ কোথায় আসছে? এই ওয়েবসাইটের সাথে ম্যাচ করা। হ্যাঁ, এইখান থেকে নিছে। বেসিক্যালি কিন্তু ওনার ওয়েবসাইট থেকে কিন্তু এটা নিয়ে লিখছে। লেখার পরে এখানে দিছি দেখে এফিকিউটা 100% মানে হচ্ছে প্লাগরিজম ধরছে আর 0% ইউনিক। আমাকে হতে হবে 100% ইউনিক আর হচ্ছে 0% প্লাগরিজম। সো এটা দেখে দেখেন কোন কোন সাইড সিমিলারলি 50%, সিমিলারলি 34%, সিমিলারলি 50%, কোন কোন সাইডের সাথে তার সিমিলারলি আছে সেটা কিন্তু সেখানে শো করতেছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের যখন কন্টেন্ট দিন সবগুলো দেখে নেবো আমি কোনটার মধ্যে আপনারা ডুপ্লিকেট করছেন কি করেন নাই। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, যেটা আমি আবার বললাম, যেটা হচ্ছে আমরা কি করলাম, একটা লিঙ্কের সাথে একটা পেজের সাথে লিঙ্কের সাথে একটা পেজ আমরা লিঙ্ক আপ করবো। মানি কন্টেন্টের সাথে কোথায় করব? ইনফো কন্টেন্টের সাথে। এবং আমাকে হচ্ছে দেখেন এখানে পার্টিশিয়াল ম্যাচ করতে হবে, অবশ্যই রিলেভেন্ট করতে হবে। আমি ব্লেন্ডার আমি দিয়ে দিলাম হচ্ছে কোনো একটা ক্লোথিং এর সাথে, এরকম হবে না। আমাকে অবশ্যই আরেকটা মেইন হচ্ছে মিল রাখতে হবে, ইলেভেন্ট সাথে কিছু করবেন না। আচ্ছা, যখন আমরা লিখবো কি কি বিষয় রাইট অ্যাজ এন এক্সপার্ট, আমি যেহেতু প্রোডাক্টটা নিয়ে লিখতেছি আমাকে লিখতে হবে একজন এক্সপার্ট হিসেবে, যেমন আমি এটা পার্সোনালি এটা ইউজ করছি, এভাবে এটা লিখতে হবে। ঠিক আছে, আগে ফার্স্ট অফ অল আমাকে এটা এভাবে বুঝতে হবে যে আমি যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে লিখতেছি, যাতে আমি হচ্ছে একজন এক্সপার্ট এবং এই প্রোডাক্টটা আমি ইউজ করছি, এভাবে তাদেরকে বুঝাতে হবে। যেমন আমরা যখন কসমেটিক কিনতে যাই, কসমেটিকে লোক বলে যে এই প্রোডাক্টটা আমি ইউজ করে দেখছি, আমি বলে আপনি সব ইউজ করছেন? বলে কি হ্যাঁ সব ইউজ করছি, বলতে আমরা দেখে সেল করবো না, আমরা দিব না। আমি কি মুখে ইউজ করছেন? বাকি না আমি স্কিন ইউজ করি। আমি কি মুখে ইউজ করে দেখেন তারপর কেমন লাগে। মানে আমার স্কিনটা জ্বলাই দিছিল, এরকম একটা অবস্থা করছিল এটা ক্রিম দিয়ে। সো
ওনারা বলে যে আমি হচ্ছে সবগুলো প্রোডাক্ট ইউজ করে দেখছি, আসলে কিন্তু তারা ইউজ করে না, কিন্তু তাদের কথাই কিন্তু মানুষ বিশ্বাস করে ওই প্রোডাক্টটা পারচেস করে। রিকমেন্ডেড বেস্ট অ্যাভেলেবেল ইন স্টক প্রোডাক্ট, সেটাকে অবশ্যই আমাকে স্টক থাকতে হবে। যে প্রোডাক্টটা চলে গেছে মার্কেটে সেই প্রোডাক্ট নিতে আমাদের দেখে কোনো লাভ নেই। ফোকাস অন বেনিফিটস অন নট ফিচার। এখন দেখেন অনেকে আছে এরকম যে মোবাইল কিনতে গেলাম, বেনিফিট না বুঝে তার ক্যামেরা কয়টা আছে, 8 GB কয় জিবি আছে, সে ফিচারটা দেখে, ঠিক না? দিন শেষে দেখা গেল ব্যাটারি ডাউন খেয়ে গেল, চার্জ থাকলো না, এরকমটা হয়। আমাকে দেখতে হবে যেটা আমি ইউজ করে আমার বেনিফিটসটা কি হবে, সেটা ফিচার না। তো আমি ফিচার না রেখে আমার প্রোডাক্টটা ইউজ করে মানুষ কতটুকু বেনিফিট হবে সেটাকে আমাকে ফোকাস দিতে হবে। এরপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড শর্ট সেন্টেন্স, এটা আমি অলরেডি বলে আসছি। তারপর হচ্ছে আমাকে বারবার একটা ওয়ার্ড লেখা যাবে না, তাহলে কি করতে বাদ দিতে হবে আমার রিপিটেশন কথা, একটা ওয়ার্ড। যেমন হচ্ছে আমি ওয়েন এভার করে বলতেছি বারবার, এটা কি হলো, এটা একটা রিপিটেশন হলো, বারবার একটা ওয়ার্ড হলো, এরকম হতে হবে না, যেন কোনো বিরক্ত না আসে কন্টেন্টটা পড়ার সময়, কোনো মানুষ যাদের বিরক্ত না হয়। আমাকে একটু ইউনিক হতে হবে। অ্যাভয়েড মোর ট্রানজিশন ওয়ার্ড, অ্যাড মোর অ্যান্ড ট্রানজিশন ওয়ার্ড। কি কি ট্রানজিশন ওয়ার্ড ইউজ করবে, এখানে ট্রানজিশনের জন্য আমার একটা দেওয়া আছে। যেমন একটা সেন্টেন্স শুরু হলো, ফার্স্ট অফ অল দিলাম, বিকজ দিলাম, মানে এই ধরনের, সিমিলারলি, লাইক ইউর, রেদার, ওয়াইল ইন, মানে এই ধরনের সেন্টেন্স গুলো যাতে আমার থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ইউজ কল টু অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, আমার এখানে হচ্ছে কল টু অ্যাকশন, এখানে কল টু অ্যাকশন একটা আমাদের বাটন ইউজ করা হয়, যেটাতে হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট আরেকটা সাইডে চলে যেতে পারি, বা হচ্ছে আমরা কি করতে পারি, পারচেস করতে পারি বা কন্ট্যাক্ট করতে পারি কল টু অ্যাকশনে। ইউজ গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স বা ভিডিও বা ইমেজ। আমরা দেখেন আমরা যখনই কোনো একটা কন্টেন্ট পড়ি ভিডিও বা ইমেজের প্রতি বেশি ফোকাস করি। সো আমাকে দেখেন প্রত্যেকটা প্যারার সাথে সাথে কিন্তু আমাকে একটা ইমেজ বা ভিডিও দিতে হবে, যাতে করে মানুষ এটা দেখে বুঝতেও পারে, ভিডিওটাও দেখেও বুঝতে পারে। দেখেন আপনার কন্টেন্টটা পড়ছে কিনা সেটা কিন্তু গুগল বুঝতেছে না, বুঝতেছে কি আপনি কতক্ষণ আছেন। দেখেন ভিডিও দেখতেছে, ভিডিও দেখার পর সে বুঝতেছে যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছে বা এখানে লিংক ক্লিক করছে, এই ক্লিকেবলটা সে কাউন্ট করতেছে। আর ভিডিওটা কি ওই আপনি যে দেখাইছিলেন ওয়েবসাইট করার সময় ইউটিউবেরটা দিব ওই কি কোডিং যে ইমবেড কোড করে, হ্যাঁ এটা করে দিবেন? হ্যাঁ, ওটা করে দিবেন। আপনি যদি মনে করেন আপনার কাছে প্রোডাক্ট আছে, ধরেন আপনি নিজে পার্সোনাল বিজনেস করতে যান, সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু ভিডিও করে অ্যাড করতে পারেন, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো এরকম নাই, সেক্ষেত্রে আমি কি মানে ইউটিউব থেকে ডাউনলোড করে আমার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যাবে না, ওটা তখন ডুপ্লিকেট হবে। আমি নিজে ইমেল করে ইমবেড করে দিতে হবে, ইমবেড করলে ডুপ্লিকেট হবে না। এখানে ট্রাফিক ওনার আসবে, বাট আপনার এখানেও কিন্তু মানুষ ট্রাফিকটা আসতেছে, এনরিচ হচ্ছে। মেক কন্টেন্ট ইজি টু রিড, এই যে হ্যামিংওয়ে অ্যাপ থেকে এটা কিন্তু আসে, যে আমরা কন্টেন্টটা কোন আপনাদের পরীক্ষা আসবে, এটা কিন্তু বারবার বলতেছি যে কোনটা হ্যামিংওয়ে, মানে আমার রিডেবিলিটি চেক করার জন্য কোনটা আসে, হ্যামিংওয়ে অ্যাপ না বা হ্যামিংওয়ে এডিটর। অ্যাভয়েড গ্রামার আর স্পেলিং মিস্টেক, আমরা গ্রামারলি সবাই ইউজ করি, গ্রামারলি এক্সটেনশন ইউজ করি, তা অবশ্যই গ্রামারলি এক্সটেনশনটা আমরা হচ্ছে ইউজ করব, যাতে আমার কোনো গ্রামাটিক্যালি ভুল না হয়। এটা কিন্তু খুব আমাদেরকে হেল্প করে। ম্যাম আপনার যে আমাদেরকে যে লিখতে দিয়েছিলেন না, মেসেজ পাঠাতে বলেছিলেন, ইমেল লিখতে বলেছিলেন, ওইটা আমি গ্রামারলি আমার মানে স্পেলিং বা ক্লাস হচ্ছে ওগুলো আমি গ্রামারলি দিয়ে করেছিলাম। গুড। আচ্ছা, এরপর হচ্ছে আমি ফুললি অ্যাভয়েড করব কপি স্কেপ বা হচ্ছে ডুপ্লিকেট। এখান থেকে আমরা কি করব, বা কিউটেক্স থেকে আমরা ডুপ্লিকেট আছে কিনা সেটা আমরা চেক করে, অনেক সময় আমরা কন্টেন্টটা লিখি কিন্তু ডুপ্লিকেট হয়ে যায়, সেটা আমাকে থেকে চেক করে নিতে হবে। আর ট্রানজিশন ওয়ার্ড, আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে, আরেকটা একটু বলে থাকি যে হচ্ছে ধরেন আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেক্ষেত্রে একটা কিওয়ার্ড নিলেন, কিওয়ার্ড লেখার পর আপনার ফার্স্ট অফ অল ধারণা নেবেন কি, এই যে আমি এটা লিখলাম এই কিওয়ার্ডটা, আপনার এই কিওয়ার্ডটা ধরেন। এরপর হচ্ছে এটা কিন্তু একটা খুবই মানে পোর্টফোলিও একটা কথা, যে এই যে আমি সাইটগুলো আসতেছে, এখানে যে 10টা সাইট আসে, এই সাইটের এই কন্টেন্টটা আপনি পড়বেন 3 থেকে 4 বার। কয়বার? 3 থেকে 4 বার আগে পড়বেন। এরপর এই কন্টেন্টটা পড়বেন ধরেন 2 বার। এরপর এই পেজে কন্টেন্ট পড়বেন 2 বার। কত হলো? 7 বার। 7 বার বা হচ্ছে 8 বার। হ্যাঁ, আর এটা হলো কত, এটা পড়বেন 2 বার, কতবার হলো? 10 বার। যখন 10 বার আপনি রিড করবেন,
বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো পড়তেছেন, তখন আপনার কিন্তু আইডিয়া এইভাবে জেনারেট হয়ে যাবে যে আমার এখানে তারা কি কি ইনক্লুড করছে আর কি কি ইনক্লুড করে না। আপনি একটা গ্রাফ তৈরি করবেন একটা খাতার মধ্যে, যে এখানে তারা এটা লিখছে, আমাকে আরো এক্সট্রা এটা লিখতে হবে, আমাকে আরো কি কি অ্যাড করতে হবে। তখন দেখবেন আপনি অটোমেটিকলি আপনার আইডিয়া জেনারেট হয়ে যাচ্ছে যে আমাকে কোনটা আরো বেশি অ্যাড করতে হবে, কোনটা আরো বেশি, ওনারা কোনটা বাদ দিয়ে গেছে আমি সেটা আরো অ্যাড করব, বা এটাকে আমি আরো কিভাবে লিখতে পারি। পয়েন্টগুলো কিন্তু আমার তখনই কিন্তু আই ক্যাচ হয়ে যায়, মানে মনে থাকে, মেমোরাইজ হয়ে যায়। তাই যখন একটা কিওয়ার্ড নিবেন তখন এইভাবে কিন্তু আগে রিসার্চ করে নেবেন, ঠিক আছে। আর আমার যে ফরমেশন গুলো ছিল ইনলিস্টিং এর ক্ষেত্রে, এইটা আমরা ফার্স্ট অফ অল কিওয়ার্ডটা দিয়ে আমি দেখে আসবো, তারপর হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে আমি এই কন্টেন্ট গুলো পড়বো, তারপর যে আমি হচ্ছে লিখবো। আর আপনাদের কি থাকবে হোমওয়ার্ক, তার জন্য আপনাদের সময় হবে 7 দিন। 7 দিনে পারবেন না? 7 দিন আমরা একটা কিওয়ার্ড একটা টপিক নিয়েই করবো। একটা কিওয়ার্ড না, আপনাদের জন্য যেটা থাকবে প্রোডাক্ট লিস্ট পোস্ট। আচ্ছা, একই হিসেব করে কয়েকটা থাকবে আর ওটার ডিসক্রিপশন থাকবে। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট পোস্টের ক্ষেত্রে ধরেন আপনি 6টা কন্টেন্ট, 6টা প্রোডাক্ট নিলে, ফার্স্ট অফ অল আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনে কতটা আছে? 300 ওয়ার্ড, খুবই কম, তার চেয়ে বেশিও হতে পারে। আমি এখান থেকে একটু লিখলি তো 100 হয়ে যায়, 300 ওয়ার্ড খুবই কম। এরপর হচ্ছে আমি দেখেন 6টা প্রোডাক্ট দিচ্ছি, এখন আপনারা 4টা প্রোডাক্টের ক্ষেত্রেও করতে পারেন, ঠিক আছে, 4টা প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু লিখতে পারেন, কিন্তু আমাকে হতে হবে টোটাল 2400 ওয়ার্ড। কয়টা প্রোডাক্ট ম্যাম সেম প্রোডাক্টই হবে? হ্যাঁ, সেম প্রোডাক্ট। এক এক ব্র্যান্ডের হতে হবে। প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে 250 ওয়ার্ড লিখলাম, প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে ওয়েবসাইট আমি একটু বলি, প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে হচ্ছে 250 ওয়ার্ড, এরকম করে 250 ওয়ার্ড করে লাস্টে হচ্ছে আমাকে এফিকিউ সেট করতে হবে কয়টা? 300 ওয়ার্ডে, এবং কনক্লুশন লিখতে হবে আমার 300 ওয়ার্ডে। এখন আমি কি এই প্রোডাক্টের সবগুলো ক্ষেত্রে এফিকিউ না, ওভারঅল একটা আমাকে এফিকিউ দিতে হবে, ওভারঅল একটা কনক্লুশন, ওভারঅল একটা ইন্ট্রোডাকশন। এবং যখন একটা ইন্ট্রোডাকশন আমি ইন্ট্রোডাকশন দিয়ে লিখবো, এটা কিন্তু না, কি লিখবো বলেন তো? ম্যাম বুঝি না তাহলে আপনার কথাটা বুঝবো। ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন শব্দটা থাকতে হবে। ইন্ট্রোডাকশন শব্দটা কি থাকবে? না, 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 কিন্তু রচনা লিখতে হবে না। তাহলে আমরা কি দিব? আমরা যেই প্রোডাক্টটা নিব সেই প্রোডাক্টটা রিসেন্ট কোনো একটা প্রবলেম আছে কিনা, যে এটা কিভাবে সলভ করা যায়, বা এটা হচ্ছে একটা কোশ্চেন দিয়ে লিখতে পারেন, যেটা হচ্ছে আমরা ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে লিখি বেসিক্যালি। আর যদি সার্ভিসের ক্ষেত্রে লিখতে পারেন তাহলে এই কন্টেন্টে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড হিসেবে টাইটেলটা আমি ইউজ করি। টাইটেল বের করতে আমরা সবাই জানি, এবার একটা টাইটেল সেট করে আমি ইন্ট্রোডাকশনটা শুরু করব। আচ্ছা ম্যাম, এই যে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেখানে আমি একটা কোশ্চেন করব তার একটা অ্যান্সারও প্রোভাইড করে দিব, যেটা আমরা ক্রমে গেলে যখন একটা কিওয়ার্ড দিব নিচে গেলে পাবো সেটা। ম্যাম আমাদের যে এই মানে ব্লগ সাইট যেগুলো কম্পিটিটর আমাদের, মানে আমরা যেদেরকে, আমরা কি ওদেরকে ফলো করে লিখতে পারবো? ওদের কন্টেন্ট না লিখলাম কিন্তু ওরা কিভাবে লিখছে এটা ফলো করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। ম্যাম এটাকে আমার একটা ব্ল্যাঙ্ক পেজে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। এসিকিউ কয়টা এসিকিউ এফিকিউ হচ্ছে 5টা বা 6টা, আপনি 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়েছে। সব মিলে অ্যাভারেজ 300 নাকি একটা 300 এ পারিস। এক পেজে কয়টা ওয়ার্ড থাকে? এক পেজে কয়টা ওয়ার্ড থাকে মানে? ওয়ার্ডপ্রেসের একটা ওই ওয়ার্ড ফাইলে আপনি যতটুকু হয় লেখা, ওয়েবসাইটে কি আপনারা চাইলে ইমেজ দিতে পারেন, নাও দিতে পারেন, অ্যাজ উইশ, কোনো সমস্যা নেই, জাস্ট আমি কন্টেন্টটা দেখবো। ইমেজ দিয়ে দিবেন। হ্যাঁ, ইমেজ দিলে বেটার। দেখতে সুন্দর লাগবে। এবং আপনাদের আপনিও পড়তে বোরিং হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ক্ষেত্রে এক্সকিউজ মি একটু, লেট মি ফিনিশ। যে কি বাড়াবাড়ি করতেছে, যেটা হচ্ছে লিখবেন, যারটা ভালো হবে তারটা দিয়ে হচ্ছে আমি অন পেজ এসইও করব, এবং যে ভালো করবে তার জন্য একটা গিফট রাখবো। এক্সপেন্সিভ। অত যেটাই গিফট গিফট। এটা